তোমাদের সবাইকে আজকের ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা কিন্তু খুব মজার একটা টপিক নিয়ে জানবো। কি বলতো, আজকে আমরা জানবো আমাদের দেহের মধ্যে যে সকল হাড় রয়েছে, মানে অস্থি রয়েছে, সেই অস্থিগুলো কিভাবে থাকে, সেগুলোর কাজ কি, সেগুলোর কোন অংশের কি কি নাম, সেই সব কিছু সম্পর্কে। এই চ্যাপ্টারটা কিন্তু এইচএসসি বলো, অ্যাডমিশন বলো, সবগুলা পরীক্ষার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। এখন প্রথমেই বলি যে অস্থি জিনিসটা আসলে কি। অস্থি বলতে আমরা মূলত কি বুঝি? অস্থি হচ্ছে আমাদের দেহের মধ্যে যেই অংশগুলা আমাদের বডির স্ট্রাকচারটা গঠন করে। আমাদের দেহে যদি অস্থি না থাকতো, হাড়গুলো না থাকতো, তাহলে কি হতো বলতো? আমাদের পুরো দেহটা একটা মাংসপিণ্ডের মতন হয়ে যেত। তার মানে আমাদের যে দেহের গঠন, আমাদের হাত পা সব কিছুই থাকতো না, আমরা কিন্তু অনেকটা অ্যামিবার মতন হয়ে যেতাম। অ্যামিবা হচ্ছে এককোষী, আর আমরা তখন হয়ে যেতাম বহুকোষী একটা মাংসপিণ্ড জাস্ট। তো আমাদের এই যে কঙ্কাল তন্ত্রটা, অস্থি অনেকগুলো মিলে কঙ্কাল তন্ত্র গঠন করছে, এই কঙ্কাল তন্ত্রটা কিন্তু আমাদের জন্য থাকা খুব গুরুত্বপূর্ণ। তো প্রথমেই আমরা জানি যে অস্থি জিনিসটা আসলে কি। অস্থি যে জিনিসটা আছে, এই অস্থি জিনিসটা হচ্ছে এক ধরনের যোজক কলা। যোজক কলা কেন বলছি? এরা একত্রে মিলে একটা অস্থি যে তৈরি করছে, এবং এখানে আমরা যে মাতৃকাটা দেখতে পাবো, সেখানে এমন কিছু পদার্থ থাকবে যেটা অস্থিটাকে শক্ত করে তুলছে। এখন দেখি যে অস্থি জিনিসটা আসলে কি বোঝায় বা অস্থির মধ্যে কি কি রয়েছে। প্রথমে তোমাদেরকে আমি একটা ছবি দেখাই। এই ধরনের ছবি আমরা বইয়ে দেখেছি। তো আমার ছবিটা রঙিন, তোমরা যে ছবিটা দেখো সাধারণত সেটা সাদা কালো দেখেছো। রঙিন যে ছবিটা, এটা যদি তোমরা একটু খেয়াল করো, তাহলে তোমরা দেখতে পাবে যে ছবিটার মধ্যে কিছু অংশ রয়েছে, একটু গোল গোল অংশ, এবং সেখানে কিছু লাল নীল অংশ দেখা যাচ্ছে। এখন এগুলো কি? আমি যদি ছবিটা এঁকে দেখাই তাহলে আরো সহজে বুঝতে পারবে। যে গোল অংশটা দেখছো, সেটা যদি আমি উপর থেকে দেখি, এই গোল অংশটার কয়েকটা স্তর রয়েছে। এই যে প্রত্যেকটা স্তর, এই প্রত্যেকটা স্তর পার হয়ে একদম মাঝখানে আমরা একটা গহ্বর দেখতে পাবো। এই যে গহ্বরটা দেখতে পেলাম, এখানে আমরা তিনটা জিনিস পাই। একটা হচ্ছে স্নায়ু, আরেকটা হচ্ছে শিরা, আরেকটা হচ্ছে ধমনী। এবং এরকম গোল গোল অনেকগুলো অংশ পাশাপাশি অবস্থান করে। এগুলো আসলে টিউবের মতন অংশ। তার মানে এই অংশটা হচ্ছে আসলে এরকম টিউবের মতন। আমি সেটাকে এদিক দিয়ে কাটার পরে উপর থেকে যখন দেখছি, তখন এটা দেখতে এরকম মনে হচ্ছে। এখন দেখি এখানে কি কি রয়েছে। এখানে যে এই একটা স্তর, এই এক একটা স্তরকে আমরা বলবো হচ্ছে ল্যামেলা, এবং এই স্তরগুলোর মাঝখানে এই জায়গাতে যে অস্থি কোষ, সেই অস্থি কোষগুলো আমরা দেখতে পাবো। এই জায়গাগুলোতে থাকবে হচ্ছে অস্টিওসাইট। অস্থি কোষগুলো এখানে থাকে। তার মানে অস্থি কোষগুলো হচ্ছে দুটো স্তরের মাঝখানে অবস্থিত, এবং পাশাপাশি অস্থি কোষগুলোর মধ্যে একটা সংযোগ রক্ষা করার জন্য ছোট নালিকার মতো অংশ রয়েছে। ছোট নালিকার মতো অংশগুলো কিরকম মনে করো, এটা যদি একটা অস্থি কোষ হয়, এখানে যদি আরেকটা অস্থি কোষ থাকে, তাহলে এদের মাঝখানে এরকম নালিকার মাধ্যমে এদের মধ্যে একটা সংযোগ থাকবে। এই যে সংযোগটা, এই সংযোগটাকে আমরা বলবো ক্যানালিকুলি। আচ্ছা, আমরা তাহলে জেনে গেলাম ক্যানালিকুলি এবং অস্টিওসাইট এবং ল্যামেলা, এই তিনটা নাম। এখন দেখি এই যে মাঝখানে যে গহ্বরের কথা বলেছিলাম, এই গহ্বরটার মধ্যে যে স্নায়ু, শিরা, ধমনী, এই যে পুরো ব্যাপারটা, এটাকে আমরা কি বলবো? এটাকে আমরা বলবো হচ্ছে হ্যাবারশিয়ান তন্ত্র। তার মানে আমরা বলতে পারি মাঝখানে একদম এই অংশগুলোর একদম মাঝখানে যে গহ্বরটা বা নালীটা দেখছি, সেটা হচ্ছে হ্যাবারশিয়ান তন্ত্র বা হ্যাবারশিয়ান যে নালী। এই মাঝখানে নালীটার চারপাশে আমরা অনেকগুলো ল্যামেলা দেখতে পাচ্ছি। সেই ল্যামেলাগুলো কি করছে? সেই ল্যামেলাগুলোর মাঝখানে আমরা অস্টিওসাইট দেখছি। অস্টিওসাইটগুলো ক্যানালিকুলির মাধ্যমে পরস্পর
যুক্ত অবস্থায় রয়েছে। এখন আমরা যদি আবার এই আগের ছবিটা দেখি তাহলে দেখবে আগে আমরা যখন এই ছবিটা দেখছিলাম তখন আমরা শুধু একটা রঙিন ছবি দেখেছিলাম। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে দেখো ল্যামেলা অংশটা রয়েছে, তার মাঝখানে রয়েছে গহ্বরটা একদম কেন্দ্রীয় নালীটা, এবং ছোট ছোট এই যে লাল লাল অংশ দেখতে পাচ্ছ, এই লাল লাল অংশগুলো হচ্ছে অস্টিওসাইট। এবং এখানে যে নীল রঙের নালিকাটা দেওয়া এটা হচ্ছে মূলত ধমনী, আর যে লাল রঙের অংশটা দেওয়া রয়েছে সেটা হচ্ছে শিরা, বা লাল রঙেরটাকে তোমরা ধমনী ধরে নিতে পারো, নীলটাকে তোমরা শিরা ধরে নিতে পারো। এরপরে আরেকটা রয়েছে হচ্ছে নার্ভ, এই হলুদ অংশটা দিয়ে নার্ভ বোঝাচ্ছে। তো আশা করি তোমরা এই অস্থির গঠনটা সম্পর্কে বুঝতে পেরেছ। এটা হচ্ছে নীরের অস্থির যে গঠনটা ছিল সেই অংশটা। এরপরে আসি অস্থির পরে আমরা যেটা করব সেটা হচ্ছে তরুণাস্থি বা কোমলাস্থি। আমরা অস্থি সম্পর্কে জেনেছি, এখন আমরা করব তরুণাস্থি বা কোমলাস্থি। এতক্ষণ আমরা যে নীরেট অস্থিটা সম্পর্কে জানলাম, এই নীরেট অস্থিটা আসলে কোথায় কোথায় রয়েছে? এই নীরেট অস্থিটা মূলত রয়েছে আমাদের দেহের প্রায় পুরোটা কঙ্কাল তন্ত্রের মধ্যে যতগুলো অস্থি রয়েছে সবগুলোর মধ্যে। কিছু কিছু অস্থির মধ্যে আমরা গঠনটা এরকম দেখি যে দেখতে অনেকটা এরকম, মাঝখানে একটা গহ্বরের মতো অংশ রয়েছে, এখানে একটা স্পঞ্জের মতো অংশ রয়েছে, এই অংশটাকে আমরা বলি হচ্ছে স্পঞ্জি অস্থি। আর এই যে অংশটা এটাকে আমরা বলবো হচ্ছে নীরেট অস্থি। আর মাঝখানে যে ফাঁপা অংশটা আমরা পাবো এই অংশটার মধ্যে কি থাকবে বলতো? এখানে থাকবে হচ্ছে অস্থি মজ্জা। কিছু কিছু হাড়ের মধ্যে অস্থি মজ্জার অংশটা থাকবে, কিছু কিছু হাড়ের মধ্যে আমরা পুরোটাই নীরেট অবস্থায় দেখতে পাবো। আর স্পঞ্জি অস্থিটাও কিন্তু আমরা অনেক সময় নীরেট অস্থিটার ঠিক পাশ দিয়ে দেখি কিছুটা অংশ স্পঞ্জি অস্থির অংশ রয়েছে। স্পঞ্জি কেন বলছি সেটা দেখতে পুরো স্পঞ্জের মতন। আমরা এই ছবিটার মধ্যে আবারও যদি দেখি, এই ছবিটার মধ্যে এই যে অংশটা দেখা যাচ্ছে, এই পাশের অংশটা এটাই হচ্ছে স্পঞ্জি অস্থির অংশ। এটা নীরেটের পাশাপাশি কিন্তু থাকতে পারে। আচ্ছা, এরপরে আমরা যেহেতু অস্থি জেনে গেলাম, এখন জানবো হচ্ছে তরুণাস্থি। তরুণাস্থি বলতে আমরা মূলত কি বুঝি? তরুণাস্থি আমাদের কোথায় কোথায় রয়েছে? আছে হচ্ছে মূলত আমাদের কানে, নাকে, বিভিন্ন অস্থির সন্ধিতে, আমাদের বিভিন্ন অস্থির মাথায় আমরা তরুণাস্থি দেখতে পাই। এখন এটা তরুণাস্থি কেন বলছি, অস্থির সাথে এটার পার্থক্যটা কি? মূলত তরুণাস্থির মধ্যে যে বৈশিষ্ট্যটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে সেটা নমনীয় এবং বলা যায় হচ্ছে অভঙ্গুর। একটা অস্থিকে আমি বাড়ি দিয়ে ভেঙে ফেলতে পারবো, কিন্তু তরুণাস্থিকে কিন্তু আমি ভাঙতে পারছি না। আমার কানের এখানে চাপ পড়লে কিন্তু এটা ভেঙে যাচ্ছে না, কিন্তু আমার হাতে যদি জোরে একটা বাড়ি লাগে তাহলে কিন্তু আমার হাতের অস্থিটা ভেঙে যাবে। তার মানে হচ্ছে অস্থি ভঙ্গুর কিন্তু তরুণাস্থি অভঙ্গুর, এবং একই সাথে নমনীয়, অস্থি হচ্ছে অনমনীয়। এখন এই যে তরুণাস্থি, এই তরুণাস্থিগুলোর মধ্যে কয়েকটা প্রকারভেদ রয়েছে। এই প্রকারভেদগুলো আমরা সম্পর্কে আমরা যদি এখন একটু জানি, তাহলে প্রথমে স্বচ্ছ যে তরুণাস্থিগুলো রয়েছে সেটা সম্পর্কে বলি। আরো তিন ধরনের অস্থি রয়েছে, তরুণাস্থি রয়েছে। একটা হচ্ছে চুনময়, হচ্ছে পীততন্তু বিশিষ্ট, আর একটা হচ্ছে স্থিতিস্থাপক। আচ্ছা, এখন আসি স্বচ্ছ বা হায়ালিন যে তরুণাস্থি। এই স্বচ্ছ বা হায়ালিন তরুণাস্থি জিনিসটা আসলে কি? এটা হচ্ছে মূলত স্বচ্ছ ধরনের হবে, আর স্বচ্ছ হওয়ার কারণে এটার মধ্যে আমরা কোনো বিশেষ কালার দেখবো না, এই জন্য এটাকে দেখতে আমাদের অনেকটা নীলচে মনে হবে। এরপরে এটা নমনীয় হবে এবং এখানে আমরা কোনো তন্তু দেখতে পাবো না, কোনো ধরনের তন্তু থাকবে না এটার মধ্যে। অন্যান্যগুলোতে বিভিন্ন ধরনের তন্তু থাকতে পারে। তো স্বচ্ছের মধ্যে প্রথম বৈশিষ্ট্য হচ্ছে এটা তন্তুবিহীন, অবশ্যই নমনীয়। সবগুলো আমরা নমনীয়, প্রথমে যখন তরুণাস্থি সম্পর্কে আমরা কল্পনা করব আমরা নমনীয় হিসেবে কল্পনা করে নিব, তাহলে আমাদের বৈশিষ্ট্যগুলো মনে রাখতে সহজ হবে। আর যেহেতু এটা স্বচ্ছ তাই এটার মধ্যে কোনো প্রকারের তন্তু নেই। আর এটা কোথায় কোথায় থাকতে পারে? এটা থাকতে পারে হচ্ছে পরশুকার প্রান্তভাগে। পরশুকা কি? পরশুকা হচ্ছে
আমাদের বক্ষপিঞ্জরের মধ্যে যে চিকন হাড়টা আমরা দেখতে পাই, আমাদের বক্ষপিঞ্জরটা গঠন করা হচ্ছে এরকম অনেকগুলো হাড়, অস্থি। এই প্রত্যেকটা হচ্ছে পরশুকা বা যেটাকে আমরা বলি হচ্ছে রিব। এইটার মাথার মধ্যে, পরশুকার একদম মাথার মধ্যে আমরা যে তরুণাস্থিটা দেখব সেটা হবে স্বচ্ছ ধরনের তরুণাস্থি। আর কোথায় থাকতে পারে? স্টারনামের এবং পাঁজরের সংযোগ স্থলের মধ্যে এটা থাকতে পারে। এছাড়া হচ্ছে আমাদের যে নাক, তাছাড়া আমাদের শ্বাসনালীর মধ্যে আমরা এই ধরনের তরুণাস্থি দেখতে পাবো। এরপরে আসি চুনময় বা ক্যালসিফাইড, এটার ইংলিশটা আমি লিখে ফেলি, ক্যালসিফাইড তরুণাস্থি। আগেরটার নাম হচ্ছে হায়ালিন, হায়ালিন বা স্বচ্ছ তরুণাস্থি। এটা হচ্ছে চুনময় বা ক্যালসিফাইড তরুণাস্থি। চুনময় যে তরুণাস্থিটা, এখানে কি থাকবে? এখানে আমরা ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থটা পাবো। ক্যালসিয়াম কার্বনেট জাতীয় পদার্থের ফলে কি হবে? এটা হবে হচ্ছে শক্ত ধরনের, অনেকটা অস্থির মতো। এটা আমরা কোথায় দেখতে পাই? এটা আমরা দেখতে পাই হচ্ছে হিউমেরাস এবং ফিমারের মাথার মধ্যে আমরা এই ধরনের তরুণাস্থি দেখতে পাই। তার মানে হিউমেরাস এবং ফিমার যে দুটো অস্থি রয়েছে, এই দুটো অস্থির মাথাতেও আমরা তরুণাস্থি দেখব, কিন্তু সেটা চুনময় হবে। এর জন্য সেটা অনেকটা অস্থির মতন হবে, সাধারণ অস্থির মতন হবে। এরপরে আসি হচ্ছে পীততন্তুময়, আচ্ছা এটা হচ্ছে শ্বেততন্তুময়, আমি ভুল লিখেছিলাম, এটা হচ্ছে শ্বেততন্তুময় বা এটার ইংলিশটা হচ্ছে হোয়াইট ফাইব্রাস যে তরুণাস্থি সেটা। এই যে হোয়াইট ফাইব্রাস তরুণাস্থি, এটাতে আমরা কি বুঝছি? এটার সাদা রং হবে, সাদাটে হবে। তার মানে এর আগেই বলেছে হায়ালিনটার মধ্যে কোনো তন্তু নেই, কোনো ধরনের তন্তু দেখছি না বলি এটার কালারলেস বা এটাকে আমরা নীলাভ দেখতে পাচ্ছি। এবং এখানে যেহেতু আমরা বলছি এটা শ্বেততন্তুময়, তার মানে হচ্ছে এখানে এমন কিছু তন্তু থাকবে যেটা হবে সাদা রঙের, শ্বেত তন্তু থাকবে প্রচুর পরিমাণে। তাহলে এই শ্বেততন্তুময়টা কোথায় আমরা দেখতে পাবো? এটা আমরা দেখতে পাবো হচ্ছে অস্থি এবং টেন্ডন, পেশির মধ্যে আমরা যে টেন্ডনটা দেখি, পেশির একদম শেষ প্রান্তে এখানে আমরা টেন্ডন দেখি। এই অস্থির সাথে টেন্ডনটা সংযুক্ত হয়। এই টেন্ডন আর অস্থির যে সংযোগ স্থল, সেখানে আমরা শ্বেততন্তুময় যে তরুণাস্থিগুলো, সেই তরুণাস্থিগুলো দেখতে পাবো। এরপরে আসি স্থিতিস্থাপক বা যেটাকে ইংলিশে বলা হচ্ছে ইলাস্টিক, এটার নামই হচ্ছে পীততন্তুময়, এটার আরেকটা নাম। স্থিতিস্থাপক দিয়ে আমরা কি বুঝতে পারছি? তা এটাতে আমরা বুঝতে পারছি এটা একটা নমনীয় ধরনের হবে। তার মানে এটা যদি আমাদের কোনো আঘাত পায় বা বাঁকা হয়ে যায়, তাহলে এটা আবার আগের অবস্থানে ইজিলি চলে আসতে পারবে। এই জন্য এটাকে আমরা বলছি হচ্ছে স্থিতিস্থাপক। এবং এটার রং হচ্ছে হলুদ। আমরা একটা পেয়েছিলাম স্বচ্ছ, একটা পেয়েছিলাম হচ্ছে সাদা এবং একটা পেয়েছি হচ্ছে হলুদ রঙের। এবং এই স্থিতিস্থাপক তরুণাস্থিটা হবে হচ্ছে হলুদ রঙের। এবং এটাকে আমরা কোথায় দেখব? এটাকে আমরা মূলত দেখতে পাই হচ্ছে এপিগ্লটিস যে অংশটা রয়েছে, এপিগ্লটিসের মধ্যে আমরা এই স্থিতিস্থাপক তরুণাস্থিটা দেখতে পাই। তো এটা ছিল হচ্ছে তরুণাস্থির প্রকারভেদ, যার ম্যাট্রিক্সের উপর ভিত্তি করে, ম্যাট্রিক্সটি কি ধরনের তার উপর ভিত্তি করে মোট চারটা ভাগ আমরা দেখতে পেলাম তরুণাস্থির। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে আমাদের যে কঙ্কাল তন্ত্রটা, সেই কঙ্কাল তন্ত্রের মধ্যে কি কি অস্থি রয়েছে এবং সেগুলো কিভাবে রয়েছে। এখন কঙ্কাল তন্ত্রের মধ্যে প্রথমেই চিন্তা করো, আমাদের বডির মধ্যে একদম উপর থেকে যদি চিন্তা করি, তাহলে প্রথমে কি আমাদের মাথাটা রয়েছে। মাথা যেহেতু, এটাকে আমরা বলছি হচ্ছে করোটি। মাথা যে অস্থিটা দিয়ে গঠিত, আমাদের মাথাটা, মুখমণ্ডলটা পুরোটা হচ্ছে করোটি। এই করোটির মধ্যে কি কি থাকে? করোটির মধ্যে যা যা থাকে, এখানে আমরা অনেকগুলো ছবি দেখব। আমরা এই যে ছবিটা দেখতে পাচ্ছি,
এই ছবিটাতে আমরা দুটো মাথার খুলি দেখতে পাচ্ছি। এখানে একদম সামনে যে কপালের অংশটা, এই অংশটা সবুজ রঙের এবং কপালের ঠিক পেছন দিকের যে অংশটা, সেই অংশটা হচ্ছে সবুজ রঙের দেয়া। তার মানে হচ্ছে এইখানে মূলত দুই ধরনের অস্থি রয়েছে। একদম কপালে যে অস্থিটা, এই অস্থিটা এই অংশটা জুড়ে এবং তার পেছনে পুরো অংশটার মধ্যে দুইটা ভাগে দুইটা অস্থি অবস্থিত। আমরা কি কি দেখছি? কপালের যে অংশটা জুড়ে একটা অস্থি, এটাকে আমরা বলবো হচ্ছে ফ্রন্টাল, আর এটা ঠিক পেছনের দিকে যেটা আছে সেটাকে আমরা বলবো হচ্ছে প্যারাইটাল। ফ্রন্টাল একটা, প্যারাইটাল হচ্ছে দুটো। তোমরা যে ছবিটা দেখেছো, এই ছবিটার মধ্যে এই পেছনের দিকে মূলত দুটো অস্থি রয়েছে। দেখো এই দুটো অস্থির মাঝখানে একটা অংশ, সংযোগকারী রেখা কিন্তু দেখতে পাচ্ছি আমরা, বা সুচার দেখতে পাচ্ছি। এই অংশগুলোকে আমরা বলি হচ্ছে সুচার। এরপরে আসি, এরপরে আমরা আরো একটা ছবি দেখব। এই ছবিটার মধ্যে আমরা দেখছি যে কানের এই অংশটার দিক দিয়ে একটা অস্থি এবং খুলির পেছনের দিক দিয়ে আরেকটা অস্থি। এর আগের ছবিটাতে আমরা দেখেছি কপালের মধ্যে একটা অস্থি, কপালের পিছন দিয়ে দুটো অস্থি, এবং এখানে কানের পাশ দিয়ে একটা অস্থি আর পেছন দিয়ে আরেকটা অস্থি, এবং অস্থিটা দেখো একদম নিচ পর্যন্ত কিন্তু এসে পড়েছে। তাহলে আমাদের কানের এই পাশে যদি একটা অস্থি থাকে এবং এই পাশে যদি একটা অস্থি থাকে, তাহলে এই ধরনের অস্থি কয়টা? দুইটা। এবং এই অস্থিটার নাম হচ্ছে টেম্পোরাল অস্থি, এবং পেছনের দিকে আমরা যে অস্থিটা দেখতে পেয়েছি টেম্পোরাল, এবং পেছনের দিকে আমরা দেখতে পেয়েছিলাম হচ্ছে অক্সিপিটাল। টেম্পোরাল দুই দিকে দুইটা, অক্সিপিটাল হচ্ছে পেছন দিকে মূলত আমরা যে একটা অস্থি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে অক্সিপিটাল অস্থি। অক্সিপিটাল অস্থির পরে আমরা আরো দুটো অস্থি দেখব। তার মধ্যে এখানে যে অস্থিটা দেখছি, দেখো এই অস্থিটা হচ্ছে স্ফেনয়েড অস্থি, এবং এইখানে যে অস্থিটা দেখতে পাচ্ছি এই অস্থিটা হচ্ছে এথময়েড। তাহলে স্ফেনয়েড আর এথময়েড কিন্তু প্রায় একই জায়গা জুড়ে আছে, কিন্তু স্ফেনয়েডটা হচ্ছে একটু প্রসারিত একটা অস্থি, এটা দেখতে অনেকটা ডানার মতন, এবং এই স্ফেনয়েড অস্থি আর এথময়েড অস্থি হচ্ছে একটা করে থাকে। এখানে আমরা তাহলে টোটাল কয়টা অস্থি দেখতে পাচ্ছি? ফ্রন্টাল একটা, প্যারাইটাল দুটো, টেম্পোরাল দুটো, অক্সিপিটাল একটা, স্ফেনয়েড একটা, এথময়েড একটা। এবং এই পুরোটা হচ্ছে আমাদের যে মাথার খুলির অংশটা, সেই অংশটাতে আমরা কিন্তু আমাদের যে মুখের সামনের দিকের অংশ, এখানের কোনো অস্থি নিয়ে কথা বলি, তো এইটাকে আমরা বলি হচ্ছে করোটিকা। এবং এখানে মূলত কয়টা অস্থি রয়েছে? এখানে টোটাল আছে হচ্ছে 8টি অস্থি। তাহলে করোটির মধ্যে আমরা প্রথমে পেলাম হচ্ছে 8টি অস্থি। এখন আমরা দেখব মুখমণ্ডলের মধ্যে কয়টা অস্থি রয়েছে। আমাদের মুখের মধ্যে আমরা যে কথা বলি বা আমরা যখন খাবার খাই, আমাদের মুখের মধ্যে কিন্তু একটা অস্থি চলতে পারে বা নড়াচড়া করতে পারে। সেটা কোনটা? আমাদের নিচের যে চোয়ালটা, তাই না? এই যে নিচের চোয়ালের যে অস্থিটা, এই অস্থিটার নাম হচ্ছে ম্যান্ডিবল। এবং ম্যান্ডিবলের উপরে আমাদের যে উপরের চোয়ালটা, এখানে একটা অস্থি রয়েছে, এটার নাম হচ্ছে ম্যাক্সিলা। ম্যান্ডিবল এবং ম্যাক্সিলার পর এই দিকে যে অস্থিটা, এই অস্থিটার নাম হচ্ছে তোমাদেরকে ছবিটা আমি দেখাই, তাহলে আরো সহজে বুঝতে পারবে।
এইখানে এই উপরের চোয়ালের যে অংশের অস্থিটা দেখানো হয়েছে এটাই হচ্ছে মূলত ম্যাক্সিলা, এবং নিচের চোয়ালের মধ্যে যে অস্থিটা দেখতে পাচ্ছি সবুজ রঙের এটা হচ্ছে ম্যান্ডিবল। এবং দেখো এই ছবিটার মধ্যে নাকের গালের এই সাইড দিয়ে আমাদের গালের দিকে যে উঁচু অংশটা আমরা দেখতে পাই, এখানে যে অস্থিটা এই একটা এখানে এক ধরনের অস্থি, আর নাকের উপরে দেখো উপরের অংশে পাশাপাশি দুটো অস্থি রয়েছে। এখন আমরা এগুলোর নাম জেনে নিই। জাইগোম্যাটিক হচ্ছে, যেটা আমি লিখেছিলাম, জাইগোম্যাটিক হচ্ছে এই দিকের যে অস্থিটা আমরা যে ছবিটা দেখলাম, ফার্স্টে আমরা ম্যাক্সিলার ছবি দেখলাম, তারপরে ম্যান্ডিবল দেখলাম, তারপর দেখলাম এখানকার জাইগোম্যাটিকের ছবি। জাইগোম্যাটিক হচ্ছে দুটো, ম্যাক্সিলা দুটো, ম্যান্ডিবল হচ্ছে একটা। এখানে বলে রাখি ম্যান্ডিবল যখন মানুষ ছোট থাকে তখন তাদের ম্যান্ডিবল থাকে হচ্ছে মূলত দুইটা। ম্যান্ডিবল দুটো একসাথে হয়ে একত্রিত হয়ে একটা ম্যান্ডিবল হিসেবে কাজ করে হচ্ছে যখন পরিণত বয়সে মানুষ যখন পরিণত হয়ে যায় তখন ম্যান্ডিবল দুটো থেকে একটা হয়ে যায়। তাই আমরা কাউন্ট করবো হচ্ছে একটা হিসেবে। ম্যাক্সিলা পাবো দুটো, জাইগোম্যাটিক পাবো দুটো। এরপরে যে নাকের দুটো অস্থি আমি দেখিয়েছিলাম পাশাপাশি রয়েছে সেটা হচ্ছে ন্যাসাল অস্থি, এবং ন্যাসাল অস্থির পরে আমরা দেখব ল্যাক্রিমাল অস্থি। আমি নামগুলো লিখে ফেলি, এরপর একসাথে তোমাদেরকে ছবিগুলো দেখালে মনে হয় সুবিধা হয়। এরপর আর কি আছে, এরপর রয়েছে নাকের সাথে রিলেটেড ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা, এটা আমরা নাকের ভেতরের দিকে দেখতে পাবো। এরপর রয়েছে প্যালেটাইন অস্থি, আর রয়েছে ভোমার অস্থি। ভোমার যে অস্থিটা সেটা থাকবে একটা, প্যালেটাইন থাকবে দুটো, ইনফেরিয়র ন্যাসাল কঙ্কা থাকবে দুটো, ন্যাসাল হচ্ছে দুটো, ল্যাক্রিমাল হচ্ছে দুটো। এখন আমরা ছবিগুলো যদি দেখি, আমরা যে ন্যাসাল অস্থির কথা বলেছি, এখানে আমরা ন্যাসাল অস্থিটা দেখতে পাচ্ছি, পাশাপাশি দুটো ন্যাসাল অস্থি। এরপরে আমরা এখানে যে অস্থিটা দেখতে পাচ্ছি এই অস্থিটা হচ্ছে ভোমার অস্থি। এখানে হচ্ছে ভোমার অস্থি। আর এ পাশে যে অস্থিটা, এদিকে যে অস্থিটা, এই অস্থিটা হচ্ছে প্যালেটাইন অস্থি, এবং এখানে পাশাপাশি দুটো অস্থি রয়েছে। এবং ভোমার অস্থি হচ্ছে একটাই অস্থি যার একটা প্রান্ত সরু ধরনের থাকে, এবং এই দুটো অস্থি থাকে হচ্ছে মুখের ভেতরে দিয়ে যেই আমাদের তালু গঠিত হয়েছে সেটা হচ্ছে এই প্যালেটাইন আর ভোমার অস্থিটা মিলে তালুটা পুরোপুরি গঠন করে। তাহলে এখন আমরা একটু গুনি, এখানে মোট কয়টা রয়েছে। এখানে মোট 14টা অস্থি আমরা দেখতে পাচ্ছি। তাহলে করোটিতে টোটাল কত? 22টা অস্থি। এখন দেখো এই যে 22 সংখ্যাটা, কিছু বইতে দেখবে এখানে আরো এক্সট্রা 7টা অস্থির কথা বলা আছে। অনেক বইতে দেখবে লেখা 29টা অস্থি। এখন 29টা কিভাবে হলো? এখানে তো আমি গুণে 22টাই পাচ্ছি। এখানে যেটা হয়, আমাদের কানের ভেতরে 3টা ছোট ছোট অস্থি রয়েছে, এটা আমরা পড়েছি। 3টা যে ছোট ছোট অস্থি রয়েছে, এক পাশের কানে 3টা, আরেক পাশের কানে 3টা, তার মানে ওই 3টা যদি আমি কাউন্ট করি আমার টোটাল কয়টা? 6টা আরো অস্থি রয়েছে, 6টা। এবং হাইওয়েড নামক একটা অস্থি রয়েছে, সেই অস্থিটাকে যদি আমি কাউন্ট করি তাহলে টোটাল আমার এক্সট্রা 7টা অস্থি এসে পড়ে। তখন আমি বলতে পারি করোটির ভেতরে পুরো অঞ্চলটা জুড়ে মোট 29টা অস্থি রয়েছে। এর জন্য অনেক জায়গায় দেখবে 29 লেখা, অনেক জায়গায় দেখবে 22 লেখা, অনেক বইতে দুটোই লেখা রয়েছে। তো করোটিকার মধ্যে আমরা 8টা দেখলাম এবং 14টা দেখলাম হচ্ছে মুখমণ্ডলে। আমাদের একদম সামনের দিকে যে অস্থিগুলো রয়েছে সেখানে সবগুলো হচ্ছে মুখমণ্ডলের। আচ্ছা, তোমাদের আরে একটা ছবি আমি দেখিয়ে দিই, সেটা হচ্ছে ল্যাক্রিমাল যে অস্থিটা, সেই অস্থিটা কোথায় রয়েছে।
মাঝখানে যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে ল্যাক্রিমাল অস্থির, এবং দেখো এটা একদম নাকের ভেতর দিয়ে আমরা যে অংশটা দেখতে পাচ্ছি এখানেই হচ্ছে ল্যাক্রিমাল অস্থির। আর ল্যাক্রিমালের পাশে একটা ছবি রয়েছে, এই ছবিটা হচ্ছে স্ফেনয়েড অস্থির, এটাও একদম ভেতরের দিকে করটিকার। আর বাইরের দিকে মুখমণ্ডলের অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি জাইগোম্যাটিক অস্থিটাকে। আচ্ছা, তাহলে আমরা করটির মধ্যে কয়টা অস্থি রয়েছে এবং অস্থিগুলো কিভাবে রয়েছে তার হিসাবটা কিন্তু পেয়ে গেলাম, আমরা কিন্তু গুনতে শিখে গেলাম যে টোটাল আমাদের কয়টা অস্থি। এরপরে আসো দেহ কাণ্ডের মধ্যে কি কি রয়েছে। দেহ কাণ্ডের মধ্যে কি কি থাকতে পারে? মেরুদণ্ড থাকতে পারে, এবং মেরুদণ্ডের সাথে কানেক্টেড, মেরুদণ্ডের সাথে একদম যুক্ত হয়ে আছে কি আমাদের বক্ষপিঞ্জর। দেহকাণ্ডের মধ্যে আমরা কি পাবো? মেরুদণ্ড এবং বক্ষপিঞ্জর। মেরুদণ্ডের মধ্যে আমরা কি কি ধরনের অস্থি পাই? মেরুদণ্ডের মধ্যে আমরা মূলত অস্থি পাই হচ্ছে মাথার অংশটা, খুলিটার পর থেকে কশেরুকা শুরু হয়, ছোট ছোট কশেরুকা, যেই অংশগুলোর মাধ্যমে পুরো আমাদের অক্ষীয় কঙ্কালতন্ত্রের মূল অংশটা গঠিত হচ্ছে। একটা অক্ষ তৈরি করছে আমাদের বডিটাকে দাঁড়িয়ে থাকার জন্য, বডিটাকে একদম একটা স্ট্রাকচার দেওয়ার জন্য। এই যে ছোট ছোট কশেরুকাগুলো, এই কশেরুকাগুলো মাথা থেকে বক্ষপিঞ্জরা, আমাদের যে আমরা যেটাকে বলি হচ্ছে বুকের খাঁচা বলে থাকি, রিব কেজ যে অংশটা, সেই অংশটা পর্যন্ত যতগুলো কশেরুকা আছে সেগুলোকে আমরা বলি হচ্ছে সার্ভাইকাল। সার্ভাইকালের পরে রয়েছে হচ্ছে থোরাসিক। থোরাসিক কেন বলছি? কারণ আমরা থোরাক্স বলতে কিন্তু বক্ষ অঞ্চলটাকে বুঝি, এই জন্য থোরাসিক কশেরুকা সেগুলোই হবে যেটা বক্ষপিঞ্জরের অঞ্চলটা জুড়ে থাকবে। সার্ভাইকালে 7টা কশেরুকা, থোরাসিকে থাকবে হচ্ছে 12টা কশেরুকা। তার মানে আমরা বলতে পারি বক্ষপিঞ্জরের সাথে কয়টা কশেরুকা সংযুক্ত? 12টা কশেরুকা সংযুক্ত। থোরাসিকের পরেই রয়েছে হচ্ছে লাম্বার। একদম বক্ষপিঞ্জরের নিচ থেকে শুরু করে কোমর পর্যন্ত যেই অংশটা রয়েছে, যতগুলো পিঠের যে মূল অংশটা রয়েছে নিচের দিকে, সেখানে যে কশেরুকাগুলো সেগুলোকে আমরা বলি লাম্বার। এবং এখানে রয়েছে 5টি। লাম্বারের পর আমরা যেটা পাবো সেটা হচ্ছে স্যাক্রাল, এবং সবশেষে পাবো হচ্ছে কক্সিজিয়াল। এখন এই স্যাক্রাল আর কক্সিজিয়াল অংশটা কোথায়? স্যাক্রাল এবং কক্সিজিয়াল অংশটা হচ্ছে আমাদের কোমরের নিচ থেকে আমাদের যে হিপ বোনটা গঠন হচ্ছে, হিপ বোনের পেছন দিকে, হিপ বোনটা যদি হয় দুই পাশে এরকম, তার এই যে পেছন দিকে যে অংশটা, এইখানটা জুড়ে হচ্ছে এই কশেরুকাগুলোর অবস্থান। এই কশেরুকাগুলো আমাদের বসতে সাহায্য করে, মূলত আমাদের দেহের যে চলাফেরার জন্য যে সাহায্যটা, বসার জন্য হেল্প করে হচ্ছে এই কশেরুকাগুলো। এখন স্যাক্রাল কশেরুকা হচ্ছে মোট 5টি, কক্সিজিয়াল হচ্ছে 4টি। এই 4টি একত্রিত হয়ে যায় পরিণত বয়সে, তখন টোটাল 4টা অস্থিকে আমরা একসাথে একটা কশেরুকা হিসেবে কাউন্ট করে থাকি। এখন আমরা যদি একটু গুনি, এখানে টোটাল কত আছে? এখানে আছে হচ্ছে, এখানে টোটাল আমরা পাচ্ছি হচ্ছে 33টি কশেরুকা। তোমরা একটু গুনে দেখো, আমাদের টোটাল কিন্তু 33টা যে মেরুদণ্ডের মধ্যে কশেরুকা আমরা সবসময় পড়ে থাকি সেটা কিন্তু পেয়ে গেল, আমাদের কিন্তু হিসাব মিলে গেল। এখন এরপরে আসি হচ্ছে বক্ষপিঞ্জর। মেরুদণ্ডে পেলাম 33টা, এরপরে আসছে হচ্ছে বক্ষপিঞ্জর। বক্ষপিঞ্জরের মধ্যে কি কি থাকতে পারে? রিব কেজ যদি গঠিত হতে হয়, তাহলে সেটা যদি একটা খাঁচার মতো অংশ হয়, তাহলে তার চারপাশ দিয়ে অস্থি থাকতে হবে যাতে একটা খাঁচার মতো অংশ গঠিত হয়। এবং আমি কিন্তু বলেছিলাম যে থোরাসিক অঞ্চলে মোট 12টা কশেরুকা রয়েছে। তার মানে আমি যদি এরকম একটা খাঁচা তৈরি করতে চাই, তাহলে আমার এই 12টা কশেরুকার মধ্যে সেটা কানেক্টেড থাকতে হবে
তাহলে বলা যায় যে বক্ষপিঞ্জরের মধ্যে এই যে চিকন চিকন কয়েকটা অস্থি আমরা দেখব, সরু চ্যাপ্টা ধরনের অস্থি, এই অস্থিগুলোকে বলে হচ্ছে পরশুকা। এবং এই পরশুকাগুলো যদি 12টা মেরুদণ্ডের কশেরুকার মধ্যে যুক্ত থাকে, তাহলে আমার এই পাশে 12টা পরশুকা, এই পাশে পাবো 12টা পরশুকা। তার মানে 12 জোড়া বক্ষপিঞ্জরে আমি 12 জোড়া কি পাচ্ছি? পরশুকা পাচ্ছি। এছাড়া একদম সামনে আমি পাবো হচ্ছে স্টারনাম, এবং স্টারনাম হচ্ছে একটা। তার মানে হচ্ছে এখানে আমি মোট পাচ্ছি 25টা অস্থি। 25টা অস্থি এখানে পাচ্ছি, আগে পেয়েছিলাম 33টা, এখানে 25টা, এখানে হচ্ছে 33টা, তাহলে এখানে হয় হচ্ছে 58টা। এখন আসি বক্ষ অস্থি চক্র। বক্ষ অস্থি চক্র হচ্ছে এই যে আমার যে হাতটা আমি নাড়ছি, এই হাতের এই জায়গার জয়েন্টটা যেই হাড়ে এসে যুক্ত হয়েছে, যেই জায়গাটায় এসে যুক্ত হয়েছে, আমাদের পিঠের পিছন দিকে ডানার মতন দুটো অস্থি রয়েছে। এই দুটো অস্থি এবং সামনে দিয়ে আমরা যেটাকে কলার বোন বা বিউটি বোন বলে থাকি, এই অস্থিটাও কিন্তু রয়েছে। তার মানে এই দুটো মিলে বক্ষ অস্থি চক্র গঠন করছে। এবং পেছনের দিকে যে ডানার মতো অংশটা আমরা দেখতে পাই, এই অংশটা হচ্ছে স্ক্যাপুলা। বক্ষ অস্থি চক্রে আমরা পাবো হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলা কয়টা? দুই পাশে টোটাল দুটো। আর পাবো হচ্ছে ক্ল্যাভিকল। ক্ল্যাভিকল কি? ক্ল্যাভিকল হচ্ছে আমরা যে কলার বোন বা বিউটি বোনটা দেখি, সেটা হচ্ছে ক্ল্যাভিকল। দুই পাশে পাবো দুটো, তার মানে টোটাল 4টা অস্থি বক্ষ অস্থি চক্রে। এরপরে আমরা আসি হচ্ছে বাহুতে বা হাতে। হাতের মধ্যে কি আছে? হাতের এই বক্ষ অস্থি চক্রের এখান থেকে হাতের জয়েন্ট শুরু। এখানে হাতের এই পুরো অংশটা জয়েন্ট অবস্থায় আছে। এখানে যে হাড়টা রয়েছে, বড় হাড়টা, এই হাড়টার নাম হচ্ছে হিউমেরাস। এবং আমার যে এইখানের অংশটা হাতের, এইখানে দুটো হাড় রয়েছে, একটা হচ্ছে রেডিয়াস, একটা হচ্ছে আলনা। দুটোকে একসাথে আমরা বলে থাকি হচ্ছে রেডিও আলনা। হিউমেরাস একটা হাতে একটা রয়েছে, সামনের এখানে আমার টোটাল হাড় কয়টা? দুটো, কারণ একটা রেডিয়াস এবং একটা আলনা, তাহলে এখানে দুটো। এরপরে আসি যে কবজি। কবজির অংশের মধ্যে যেই হাড়গুলো রয়েছে সেগুলোকে বলা হয় হচ্ছে কার্পাল, এবং কার্পাল রয়েছে 8টি। এইখানে 8টি হাড় রয়েছে, হাড়গুলোর নাম আমরা একটু পরে শিখবো। কার্পালের পরে আমার যে তালুর অংশটা, এখানে আমার রয়েছে মেটাকার্পাল। কার্পালের পরে আমরা নামের সাথে মেটা যুক্ত করে দিব, হয়ে যাবে মেটাকার্পাল। মেটাকার্পাল এখানে রয়েছে 5টা আঙুল, তার সাথে 5টা মেটাকার্পাল কানেক্টেড, তাহলে মেটাকার্পাল 5টা। এরপরে হচ্ছে আঙুলের অংশ। আঙুলের অংশের মধ্যে আঙুলে যে ছোট ছোট অস্থিগুলো রয়েছে, আমরা আঙুলটাকে ভাঁজ করতে পারি, তার মানে অবশ্যই এখানে ছোট ছোট এবং কয়েকটা করে অস্থি। এই অস্থিগুলোর নাম হচ্ছে ফ্যালাঞ্জেস। এখন দেখো ফ্যালাঞ্জেস কয়টা? আমাদের এই যে বৃদ্ধ আঙুলটা, এটাকে আমি ভাঁজ করছি যখন, তখন আমি কিন্তু দুটো অংশ বুঝতে পারছি, তার মানে এখানে রয়েছে দুটো ফ্যালাঞ্জেস। এবং বাকি 4টা আঙুলে দেখো আমি ভাঁজ করলে 3টা অংশ বুঝতে পারি, তার মানে এখানে রয়েছে 3টা করে ফ্যালাঞ্জেস। তাহলে 3 গুণ 4, এখানে টোটাল 14টা ফ্যালাঞ্জেস রয়েছে। এখন যদি আমি টোটালটা যোগ করে দিই, তাহলে হয় হচ্ছে এখানে মোট এক বাহুতে, এক পাশের বাহুতে 30টা করে অস্থি রয়েছে, আমার দুই পাশে দুটো বাহু, তাহলে আমার টোটাল বাহুতে হচ্ছে 60টা অস্থি। এরপরে আসি শ্রোণী চক্রে। শ্রোণী চক্র কোনটা? যেটা আমাদের হিপ বোনটাকে গঠন করে, হিপ এরিয়া যেটা, সেটাকে তৈরি করে হচ্ছে শ্রোণী চক্র। এবং এই শ্রোণী চক্রের মধ্যে আমরা মূলত এক সাইডে 3টা অস্থি দেখি। শ্রোণী চক্রের আকৃতিটা অনেকটা এরকম। এইখানে এক পাশে টোটাল 3টা অস্থি রয়েছে এবং এই পাশেও
3টা অস্থি রয়েছে। তাহলে শ্রোণী চক্রের মধ্যে আমরা টোটাল দেখতে পাচ্ছি কয়টা, 6টা অস্থি, কিন্তু এই যে 3টা অস্থি, এই 3টা অস্থি একত্রিত হয়ে একটা সম্পূর্ণ অস্থির মতো কাজ করে। তাই এখানে আমরা বলি হচ্ছে এখানে রয়েছে একটা অস্থি। তাই দুই পাশে কয়টা, তাহলে দুই পাশে হচ্ছে দুটো অস্থি বা দুটো হিপ বোন আমরা বলতে পারি। এরপরে আসি হচ্ছে শ্রোণী চক্রের সাথে পা কানেক্টেড থাকবে, বক্ষ অস্থি চক্রের সাথে হচ্ছে হাত কানেক্টেড এবং শ্রোণী চক্রের মধ্যে পা কানেক্টেড। হ্যাঁ, এখন আমরা দেখব হচ্ছে আমাদের পায়ের মধ্যে কয়টা অস্থি রয়েছে এবং কি কি অস্থি রয়েছে। এতক্ষণ আমরা জানলাম হচ্ছে বাহুর মধ্যে কি কি আছে, শ্রোণী চক্রে কি কি আছে। এখন দেখব পায়ের মধ্যে। পায়ের মধ্যে প্রথমে রয়েছে হচ্ছে ফিমার। ফিমার হচ্ছে মানবদেহের মধ্যে সবচাইতে লম্বা অস্থি, অনেক শক্ত একটা অস্থি। সাধারণত ফিমার অস্থিটার মধ্যে ফাটল ধরতে বা এটা ভেঙে যেতে আমরা সাধারণত দেখি না। আমরা যখন দেখি কারো পা ভেঙেছে, আমরা কি দেখি, নিচের দিকের অংশটা ভাঙা দেখি। কারণ হচ্ছে উপরের দিকে আমাদের যে উরু অঞ্চলটা, সেটাই হচ্ছে ফিমার দ্বারা গঠিত এবং এই অস্থিটা অনেক শক্ত একটা অস্থি। ফিমার থাকে হচ্ছে এক পায়ে একটা। এরপরে কি আছে, এরপরে থাকে হচ্ছে টিবিয়া ফিবুলা। টিবিয়া ফিবুলা হচ্ছে, টিবিয়া একটা অস্থি, ফিবুলা একটা অস্থি, তার মানে একটা পায়ে নিচের দিকে দুইটা অস্থি। এরপরে রয়েছে হচ্ছে টারসাল। টারসাল কি, টারসাল হচ্ছে কার্পালের মতো অংশ, সেটা হচ্ছে এই গোড়ালির যে অংশটা গঠন করছে, সেইখানে টারসাল আছে মোট 7টা। এরপরে রয়েছে মেটা টারসাল। মেটাটার্সাল হচ্ছে 5টা। ফ্যালাঞ্জেস আছে হচ্ছে 14টা, একদম আগের মতনই। এইখানে আমরা গুণে দেখতে পাচ্ছি যে টোটাল 29টা অস্থি হচ্ছে। 29টার সাথে আরও একটা অস্থি যোগ হবে, সেটা হচ্ছে প্যাটেলা। প্যাটেলাটা কি, প্যাটেলা অস্থিটা হচ্ছে, তুমি তোমার হাঁটুতে যদি হাত দাও তাহলে বুঝবে সেখানে একটা গোলাকার একটা অস্থি রয়েছে। এই অস্থিটা হচ্ছে একটা বিশেষ ধরনের অস্থি। এই অস্থিটাকে আমরা বলি হচ্ছে সিসাময়েড অস্থি এবং এই অস্থিটার উৎপত্তি হচ্ছে পেশির টেন্ডন থেকে। এটা একটা বিশেষ ধরনের অস্থি। প্যাটেলার নামটা মনে রাখতে হবে। এটা একটু গোলাকার, ছোট। এটার উপরের দিকের অংশটা যুক্ত থাকে ফিমারের সাথে, নিচের দিকের অংশটা থাকে হচ্ছে টিবিয়া ফিবুলার সাথে। এখন টোটাল পায়ের মধ্যে আমরা পেলাম হচ্ছে 30টা অস্থি একদিকের পায়ে, আরেক দিকের পায়েও 30টা, টোটাল হবে 60টা অস্থি। তাহলে আমরা অস্থির হিসাবটা জানলাম। এখন আমরা এর আগে যেহেতু করটির মধ্যে যেই অস্থিগুলো রয়েছে, অস্থিগুলোর আকার কীরকম বা কোথায় আছে, কোথায় অবস্থান করছে, সব কিছু সম্পর্কে জেনে গিয়েছি। তাই এখন আমরা দেখব হচ্ছে দেহকাণ্ডের মধ্যে কি কি অস্থি রয়েছে। দেহকাণ্ডের মধ্যে যেই অস্থিগুলো রয়েছে সেগুলো আসলে দেখতে কি ধরনের। দেহকাণ্ডের মধ্যে প্রথমে আমি যদি দেহকাণ্ড ছাড়া আমি যদি বক্ষ অস্থিচক্রটা আগে আলোচনা করি, দেহকাণ্ডতে আমরা পরে আসি, মেরুদণ্ড নিয়ে আমরা পরে আলোচনা করব। বক্ষ অস্থিচক্র নিয়ে যদি আলোচনা করি, বক্ষ অস্থিচক্রে কি রয়েছে, সেখানে রয়েছে হচ্ছে স্ক্যাপুলা এবং ক্ল্যাভিকল। স্ক্যাপুলা এবং যে ক্ল্যাভিকল, সেখানে মূলত আমরা কি কি দেখি। স্ক্যাপুলাটা দেখতে হচ্ছে অনেকটা এরকম। স্ক্যাপুলার ছবিটা আমি যদি তোমাদেরকে দেখাই, তোমরা তাহলে এরকম একটা চিত্র দেখতে পাবে। স্ক্যাপুলা যদি আমি তোমাদেরকে দেখাই, তাহলে এটা হচ্ছে স্ক্যাপুলা এবং এখানে দেখো এই যে অংশটা এবং এই অংশটা দুইটা হচ্ছে দুইটা তল। এই অংশটা হচ্ছে পশ্চাৎ তল, এই অংশটা হচ্ছে সম্মুখ তল এবং এইখানে যে একটা গহ্বরের মতো অংশ দেখতে পাচ্ছি আমরা, এটাকে বলে হচ্ছে গ্লেনয়েড গহ্বর। এই গ্লেনয়েড গহ্বরটা কেন দরকার? আমাদের হাতের যে হিউমেরাস অস্থি, সেটা যে মস্তক, সেই মস্তকটা গ্লেনয়েড গহ্বরে বলকোটর অস্থিসন্ধির মাধ্যমে সংযুক্ত থাকে। এরপরে আমরা চিত্রটা আরেকটু ভালো করে দেখে নিব, কারণ আমরা আরও কয়েকটা নাম জানবো। এখানে দেখো, এইখানে একটা একটু গর্তের মতো অংশ আর এইদিকে একটা গর্তের মতো অংশ আমরা দেখতে পাচ্ছি।
এই অংশগুলোর নাম কি সেটা সম্পর্কে আমরা এখন জানবো। আমি যদি চিত্রটাকে একটু ভালো করে আঁকি তাহলে এইখানে আমি এরকম একটা দণ্ডের মতো অংশ দেখতে পাচ্ছি, এইখানে একটা গর্তের মতো অংশ, এখানে একটা অবতল অংশ। এই যে অংশটা, এই জিনিসটার নাম কি? এই জিনিসটার নাম হচ্ছে স্ক্যাপুলার কাটা। এটা হচ্ছে স্ক্যাপুলার কাটা। এবং উপরে যেটা সেটা হচ্ছে সুপ্রাস্পাইনাস ফসা, এবং নিচে যেটা এটার নাম হচ্ছে ইনফ্রাস্পাইনাস ফসা। এবং এইখানে আমরা এই দিকে একটা অংশ দেখতে পাবো অস্থিটার, এবং এই দিকে একটা অংশ দেখতে পাবো, আর পেছন দিকে আমরা দেখতে পাবো হচ্ছে গ্লেনয়েড গহ্বর। গ্লেনয়েড গহ্বরের কাজটা আগেই বলেছি। গ্লেনয়েড গহ্বর হচ্ছে হিউমেরাসের মস্তকটা এখানে এসে যুক্ত হবে, এখানে এসে আটকানো থাকে। আর এইখানে পেছনের দিকে যে অংশটা এটা হচ্ছে কোরাকয়েড প্রসেস। কোরাকয়েড প্রসেস কোনটা? তোমরা যদি চিত্রটা আরেকটু ভালো করে দেখো, তাহলে দেখতে পাবে এইদিকে পিছনের যে এই অংশটা, পিছনের অংশটা দেখতে পাচ্ছি এই ছোট করে, এটাই হচ্ছে কোরাকয়েড প্রসেস। তাহলে আমরা স্ক্যাপুলা সম্পর্কে জানলাম। স্ক্যাপুলার গঠনটা কীরকম? স্ক্যাপুলার গঠনটা হচ্ছে মূলত একটা ত্রিকোণাকার একটা অস্থি, যে অস্থিটা অনেকটা ডানার মতন। আমাদের পিঠের দুই পাশে আমরা খুব সহজেই হাত দিলে বুঝতে পারি এই অস্থিটাকে। এবং এই অস্থিটার সাথে সংযুক্ত কি কি আছে? ক্ল্যাভিকল সংযুক্ত আছে এবং তার সাথে হিউমেরাসটা সংযুক্ত রয়েছে। এরপরে আমরা আসবো হচ্ছে ক্ল্যাভিকল দেখতে কীরকম সেটা দেখব। ক্ল্যাভিকল দেখতে মূলত হচ্ছে এফ আকৃতির, ইটালিক এফ এর মতন এরকম বাঁকা আকৃতির একটা অস্থি। এই অস্থিটা কোথায় থাকে? আমাদের বক্ষপিঞ্জরের এই সামনের অংশের থেকে শুরু করে এই স্ক্যাপুলার অংশ পর্যন্ত এটা বিস্তৃত, এবং সামনের অংশের মধ্যে যে স্টার্নামের সাথে এটা সংযুক্ত একটা মাথা, আর একটা মাথা সংযুক্ত হচ্ছে পেছনে স্ক্যাপুলার কাটার মধ্যে, স্ক্যাপুলার সাথে, স্ক্যাপুলার কাটাতে না, স্ক্যাপুলার সাথে। এখন এই যে ক্ল্যাভিকলটা, এই ক্ল্যাভিকলটা আমরা খুব সহজেই দেখতে পাই। কেন দেখতে পাই? কারণ আমাদের এই দিকে মাংস পেশি অত বেশি নেই, এখানে যে চামড়াটাই রয়েছে, এই কারণে খুব সহজে আমরা এখানের হাড়টা দেখতে পাই এবং বুঝতে পারি এখানে একটা হাড় রয়েছে। এবং এই হাড়ের একটা বৈশিষ্ট্য আমরা বলতে পারি যে এটা খুবই চিকন চ্যাপ্টা ধরনের, এবং এটা একদিকে স্টার্নামের সাথে যুক্ত আর একদিকে স্ক্যাপুলার সাথে যুক্ত। এটাই মোটামুটি ক্ল্যাভিকল সম্পর্কে বৈশিষ্ট্য, এবং এটাকে কলার বোন বলা হয়ে থাকে। এরপরে আমরা বক্ষ অস্থি চক্র সম্পর্কে জানলাম। এখন আমরা জানবো হচ্ছে বাহুর যে অস্থিগুলো সম্পর্কে। বাহুর অস্থিতে প্রথমেই কি বলেছিলাম? হিউমেরাস। হিউমেরাস নিয়ে যদি বলি, হিউমেরাসের মধ্যে কি কি রয়েছে? হিউমেরাসের মধ্যে আমরা দেখব যে হিউমেরাসটা আকৃতিতে বেশ বড় এবং একই সাথে লম্বা, এবং তার দেহে একটু উঁচু নিচু অংশ রয়েছে, একটা খাঁজের মতন অংশ আমরা দেখতে পাই। কেন? কারণ হচ্ছে হিউমেরাসটা যে অগ্রবাহুর মধ্যে রয়েছে, সেখানে যে পেশিটা রয়েছে সেই পেশির সাথে যুক্ত হওয়ার জন্য খাঁজের মতো অংশের প্রয়োজন। এখন এই যে উপরের অংশটা, এটা হচ্ছে মস্তক, এবং এইখানে যে অংশটা এটা হচ্ছে গ্রীবা। এটাকে সার্জিক্যাল গ্রীবাও বলা হয়। কেন? কারণ সাধারণত হিউমেরাসে যদি কোনো আঘাত আসে তাহলে দেখা যায় যে এই জায়গাটাতে প্রথমে আমরা ফাটলটা দেখতে পাই। এই জায়গাটায় অনেক বেশি এই হাড়টার ক্ষেত্রে বা এই অস্থিটার ক্ষেত্রে এটা একটা উইক পয়েন্ট বলা যায় এই গ্রীবাটা, এই জন্য এটার নাম হচ্ছে সার্জিক্যাল গ্রীবা। এবং এটা হচ্ছে হিউমেরাসটার বডি, এবং এইখানে আমরা যেটা দেখতে পাই সেটা হচ্ছে এরকম একটা উঁচু অংশ, এটাকে আমরা বলি হচ্ছে ডেলটয়েড রিজ। ডেলটয়েড রিজ জিনিসটা কি? এটা হচ্ছে এমন একটু উঁচু নিচু অমসৃণ অংশ হয়ে থাকে
যে অংশটা পেশিগুলোতে আটকে থাকতে সাহায্য করে, পেশিগুলোর মধ্যে যাতে সুন্দরভাবে হিউমেরাসটা বসে থাকতে পারে সেজন্য হেল্প করে। এখন এটার নিচের অংশটা একটু বিস্তৃত। বিস্তৃত ক্ষেত্রে আমরা কি কি দেখতে পাই? আমরা দেখতে পাই এখানে ট্রক্লিয়া, আমরা এখানে একটা উঁচু অংশ দেখতে পাই, উঁচু অংশটা হচ্ছে কন্ডাইল, এবং আরও একটা অংশ আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ক্যাপিচুলাম। এখন এই অংশগুলো ছাড়াও আমাদের আরও একটা অংশ প্রয়োজন, একটা ফসা অংশ প্রয়োজন। মানে এমন একটা গহ্বরের মতো অংশ আমাদের লাগবে যেই অংশটার মাধ্যমে যে রেডিও আলনা এই দুটো যাতে সংযুক্ত হতে পারে সুন্দর মতো হিউমেরাসের সাথে। এখন এটা কিভাবে সংযুক্ত হবে? আমরা দেখব যে এটার নিচের দিকে কয়েকটা ফসা রয়েছে, যেই ফসাগুলোর নাম আমরা এখন একটু দেখব। এখানে আমরা দেখব হচ্ছে ওলিক্রেনন ফসা, এবং আমরা রেডিও আলনাতে পাবো ওলিক্রেনন প্রসেস। আমরা তাহলে দুইটা নাম থেকে কি বুঝতে পারছি? এই যে ওলিক্রেনন ফসা যেটা হিউমেরাসে আছে, এবং রেডিও আলনাতে আমরা পাবো ওলিক্রেনন প্রসেস, দুটো একসাথে আমরা একটু পড়ে ফেলি। তাহলে এইটা মানে হচ্ছে এই দুটো অংশ একসাথে মিলে এটাকে সংযুক্ত করতে সাহায্য করছে। আমার এই কনুয়ের অংশটাতে মূলত এই ওলিক্রেনন ফসা এবং ওলিক্রেনন প্রসেসটা একসাথে রয়েছে। তার মানে রেডিও আলনার উপরের দিকে অলিক্রেনন প্রসেস, হিউমেরাসের নিচের দিকে অলিক্রেনন ফসা অবস্থিত। এখন আমরা দেখব হচ্ছে রেডিও আলনার মধ্যে কি কি বৈশিষ্ট্য। রেডিও এবং আলনা, রেডিয়াস আলনা, এই দুটোকে একসাথে আমরা রেডিও আলনা বলছি। এখন এই যে রেডিয়াস এবং আলনা, এটার মধ্যে কোনটা আলনা কোনটা রেডিয়াস আমি বুঝবো কি করে? তুমি যদি হাতটাকে এভাবে ধরো, তোমার বডির দিকে ভেতরের দিকে কোন অংশটা? এই অংশটা, এই অংশটার নাম হচ্ছে আলনা। এই অংশটায় যেই হাড়টা রয়েছে সেটার নাম হচ্ছে আলনা, বাইরের দিকে হচ্ছে রেডিয়াস। আলনা যেটা, সেটা মূলত একটু বাঁকা ধরনের অস্থি। আলনা অস্থিটা একটু বাঁকা থাকবে এবং দুটো একই সাথে থাকবে, এবং একই সাথে একসাথে একটু ঘন অবস্থায় থাকবে। রেডিয়াসটার মাথাটা একটু ছড়ানো হবে, আলনার মাথাটাও ছড়ানো হবে, তবে রেডিয়াসটা আলনার চাইতে একটু মোটা আমরা দেখতে পারি। আলনাটা যদি এরকম বাঁকা হয়, রেডিয়াসটা আমরা এরকম সোজা একটা অস্থির মতন দেখতে পাই। আলনা যদি এরকম হয়, রেডিয়াসটা আমরা দেখব হচ্ছে এরকম। এটা হবে রেডিয়াস, এটা হবে হচ্ছে আমাদের আলনা। এবং উপরে কি কি রয়েছে? উপরে ওলিক্রেনন প্রসেস রয়েছে, করোনয়েড প্রসেস রয়েছে। এখানে বলে রাখা ভালো, হিউমেরাসের মধ্যে আমরা করোনয়েড ফসা দেখতে পাবো, যেখানে আমরা এখানে এভাবে মনে রাখতে পারি রেডিও আলনাতে যতগুলো প্রসেস রয়েছে প্রত্যেকটাই ফসা হিসেবে আমরা হিউমেরাসে প্রত্যেকটা নাম দেখতে পাবো। এভাবে পড়লে আমাদের ইজিলি মনে রাখা যাবে। এবং উপরের দিকে স্টাইলয়েড প্রসেস নামক একটা অংশ আমরা দেখতে পাই। এরপরে নিচের দিকের যে অংশ, এই নিচের দিকের অংশটা মূলত যুক্ত থাকবে হচ্ছে যেই কার্পাল, এই কার্পাল অংশের সাথে। কার্পাল অংশের মধ্যে আমরা যখন কার্পাল অংশটা দেখব, সেখানে আমরা দেখব 8টা অস্থি রয়েছে, এবং এই 8টা অস্থি ভিন্ন ভিন্ন নাম রয়েছে। ভিন্ন ভিন্ন নাম কি কি? কার্পাল, এবং আমি তোমাদের ছবিটা আগে দেখাই। এখানে আমি একটা হাতের ছবি দেখতে পাচ্ছি। হাতের মধ্যে দেখো তার যে কবজির অংশটা রয়েছে, এই কবজির অংশতে আমি অনেক ছোট ছোট কয়েকটা হাড় দেখতে পাচ্ছি। এই ছোট ছোট হাড়গুলোই হচ্ছে মূলত কার্পাল অংশ, এবং এখানে দেখো টোটাল 8টা অংশ রয়েছে, 8টা ছোট ছোট অস্থি রয়েছে। এই 8টা ছোট ছোট অস্থি মূলত কি কি? এই 8টা অস্থি মূলত হচ্ছে এখানে একটা, পাশে একটা, এখানে একটা, এটার উপর দিয়ে একটা ছোট টাইপের অস্থি, এখানে একটা অস্থি, এখানে একটা,
পাশাপাশি আমরা 4টা অস্থি এখানে দেখতে পাচ্ছি। এই অস্থিগুলো নাম মনে রাখার জন্য আমরা একটা টেকনিক মনে রাখবো, আমরা একটা শর্টকাট মনে রাখতে পারি, হচ্ছে আমি শর্টকাটটা দিয়ে মনে রেখেছিলাম, তোমাদের যদি সুবিধা হয় তাহলে এটা দিয়ে মনে রাখতে পারো। এবং এই নামগুলো অনেক বইয়ে হয়তো নেই, তো এই 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 কার্পালের নামগুলো মূলত অ্যাডমিশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। স্কুল টুপি টাটকা হাড্ডি, এখানে 8টা নাম রয়েছে। কি কি? এখানে রয়েছে স্ক্যাফয়েড, এখানে রয়েছে লুনেট, এখানে রয়েছে পিসিফর্ম, এখানে রয়েছে ট্র্যাপিজিয়াম, ট্র্যাপোজয়েড, হ্যামেট, 1টা 2টো 3 4 5 6, এখানে হচ্ছে ক্যাপিটেট, আর এখানে ট দিয়ে হচ্ছে ট্রাইকুয়েট্রাল। এই টোটাল 8টা নাম। এখন এই 8টা নামের মধ্যে কোনটা কোথায় অবস্থিত? এটা হচ্ছে স্ক্যাফয়েড, এটা হচ্ছে লুনেট, এবং তার পাশে হচ্ছে ট্রাইকুয়েট্রাল, যেটা T1 দিয়ে আমি লিখছি। এর উপর দিয়ে ছোট যে অস্থিটা, এটা হচ্ছে পিসিফর্ম। পিসিফর্মের উপরে যে অস্থিটা, এই অস্থিটার নাম হচ্ছে হ্যামেট। তার পাশে যেটা আছে সেটা হচ্ছে ক্যাপিটেট। তার পাশে যেটা, এটা হচ্ছে ট্র্যাপোজয়েড, এটাকে T2 দিয়ে লিখছি। আর তার পাশে হচ্ছে ট্র্যাপিজিয়াম, এটাকে T3 দিয়ে লিখলাম। এইভাবে হচ্ছে এই কার্পাল অংশটা গঠিত, এবং তার এইখান দিয়ে হচ্ছে মেটাকার্পালগুলো রয়েছে। আশা করি আমরা বুঝতে পেরেছি যে কার্পালের নামগুলো কি কি এবং কার্পালগুলো কিভাবে অবস্থান করছে। কার্পালের পরে আমরা মেটাকার্পালের সম্পর্কে জানি যে মেটাকার্পাল 5টা এবং ফ্যালাঞ্জিস 14টা। তাহলে আমাদের বাহু সম্পর্কে জানা শেষ হয়ে গেল। বাহুর পরে আমরা যেই জিনিসটা সম্পর্কে জানব সেটা হচ্ছে মূলত শ্রোণী চক্র সম্পর্কে জানব। শ্রোণী চক্রের মধ্যে কি কি রয়েছে? এর আগে বলেছিলাম যে শ্রোণী চক্রের মধ্যে আমরা 2টা অস্থির কথা লিখছি, কিন্তু প্রত্যেকটা পাশের অস্থি মূলত 3টা অস্থি দ্বারা গঠিত। আমি যদি শ্রোণী চক্রের ছবিটা আঁকি, তাহলে ছবিটা হবে দেখতে অনেকটা এরকম। দুই পাশে এরকম ডানার মতো অংশ রয়েছে। এটা হচ্ছে স্যাক্রাম, মাঝখানেরটা। এই স্যাক্রামটা হচ্ছে স্যাক্রাল যে কশেরুকা ছিল সেই কশেরুকা, আর নিচের এই অংশটা হচ্ছে কক্কিক্স, কক্কিজিয়াল যে কশেরুকাগুলো ছিল সেগুলো। তার মানে এইটা হচ্ছে আমার মেরুদণ্ডের অংশ, এই অংশটা আমি বাদ দিচ্ছি। তার পাশে কি আছে? এইখানে দেখো, এর পাশে দিয়ে এই যে অংশটা এতটুক পর্যন্ত, প্রায় এই এতটুক পর্যন্ত অংশটা হচ্ছে ইলিয়াম, নিচে হচ্ছে ইস্চিয়াম বা ইস্কিয়াম, দুটোই উচ্চারণ করা হয়। এটা হচ্ছে পিউবিস। এখানে একটা গহ্বর তৈরি হয়, এটাকে আমরা বলি অ্যাসিটাবুলাম। এখন আমরা যদি এই শ্রোণী চক্রের চিত্র দেখি, এই চিত্রটার মধ্যে দেখো নিচের দিকে যে অংশটা রয়েছে হলুদ রঙের দেখানো, এই অংশটা হচ্ছে মূলত ইস্চিয়াম বা ইস্কিয়ামের অংশটা, এবং এই দিকের যে ভেতরের দিকে অংশটা এটা হচ্ছে পিউবিস, আর উপরের দিকে সবচেয়ে বড় যে অংশটা, বড় যে অস্থিটা, এটা হচ্ছে ইলিয়াম।
ইলিয়াম অস্থিটা আমরা খুব সহজেই ধরতে পারি, আমরা বুঝতে পারি ইলিয়ামের অস্তিত্বটা কিভাবে। আমাদের কোমরের নিচের যে অংশটা সেখানে আমরা যখন সাইড দিয়ে হাত দিই তখন আমরা একটা উঁচু অস্থির একটা উঁচু অংশ বুঝি, এটা হচ্ছে ইলিয়ামের অংশ। এবং যে অংশটা আমরা ধরতে পারি উঁচু হয়ে আছে এই অংশটা মূলত এই জায়গাটা, এবং এটার নাম হচ্ছে ইলিয়ামের চূড়া। ইলিয়ামের চূড়া এটা, এবং ইলিয়াম, ইসচিয়াম, পিউবিস তিনটা মিলে যেই জায়গাটায় অলমোস্ট মিলে যাচ্ছে সেই জায়গাটা হচ্ছে অ্যাসিটাবুলাম গহ্বর তৈরি হচ্ছে। এই গহ্বরটা কি কাজে লাগে? এটা হচ্ছে ফিমারের মধ্যে একটা মস্তক রয়েছে, ওই মস্তকটা অ্যাসিটাবুলাম গহ্বরে ঢোকানো থাকে। গ্লেনয়েড গহ্বরে যেরকম আমরা দেখেছিলাম যে হিউমেরাসের মস্তকটা ঢোকানো, এখানে অ্যাসিটাবুলামের মধ্যে ফিমারের মস্তকটা ঢোকানো থাকবে। এবং একই সাথে বলে রাখি, গ্লেনয়েড গহ্বর এবং অ্যাসিটাবুলাম গহ্বরে দুইটা জায়গাতে একই ধরনের অস্থি সন্ধি থাকবে, এবং অস্থি সন্ধিটা হবে হচ্ছে বল ও কোটর অস্থি সন্ধি। মানে কি এটা? মানে হচ্ছে মস্তকগুলো কিরকম, অবশ্যই এরকম গোলাকার, এবং এই গহ্বরগুলো হচ্ছে এরকম গোলাকার, এবং এটা হচ্ছে অবতল ধরনের, এটা হচ্ছে উত্তল ধরনের। এখন দেখো, এটা যদি বল হয় এটা কি একটা কোটর না? এই কোটরটার ভিতর আমি বলটাকে ঢুকিয়ে দিচ্ছি, এবং এইখানের বৈশিষ্ট্য হচ্ছে আমি যে কোনো দিকে চাইলে এটাকে অস্থিটাকে নাড়াচাড়া করতে পারি। তুমি তোমার হাতের কথা চিন্তা করো, হাতের এই অংশটা তুমি যেভাবে ইচ্ছা সেভাবে কিন্তু ঘোরাতে পারছো, সামনে, পেছনে, উপরে, নিচে, যে কোনো দিকে। আবার পায়ের কথা চিন্তা করো, তুমি তোমার যে উড়ুর অংশটা বা থাই যে অংশটা সেটাকে কিন্তু ইচ্ছা মতন ঘোরাতে পারছো। তুমি যখন খেলাধুলা করছো, দৌড়াচ্ছ, ক্রিকেট খেলছো, তখন কিন্তু ইচ্ছা মতন হাত নাড়াতে পারছো, পা নাড়াতে পারছো। তার মানে হচ্ছে বল ও কোটর সন্ধির একটা বৈশিষ্ট্য হচ্ছে ইচ্ছা মতন বেশ অনেকটা অঞ্চল জুড়ে তুমি জিনিসটাকে ঘোরাতে পারবে, প্রায় অনেকগুলো অ্যাঙ্গেলে তুমি হাড়টাকে ঘোরাতে পারবে, অস্থিটাকে ঘোরাতে পারবে। এটা হচ্ছে বল ও কোটর সন্ধির বৈশিষ্ট্য। তো যেটা বলছিলাম, ইলিয়াম এবং ইসচিয়ামের এখানে আসি। এখানে ইলিয়াম সম্পর্কে যেটা বললাম যে ইলিয়ামের একটা চূড়া রয়েছে, এই চূড়াটা আমরা হাত দিয়ে ধরে যখন বুঝতে পারি এখানে একটা হাড় রয়েছে, সেই অংশটাই হচ্ছে মূলত ইলিয়ামের চূড়াটা। এরপরে রয়েছে ছোট একটা পিউবিস, পিউবিসের অঞ্চলটা হচ্ছে এই অঞ্চলটা, এটা একটা ছোট অংশ, এবং ইলিয়াম আর পিউবিস এই দুটো মিলে কিন্তু ভেতরে একটা গহ্বরের মতো অঞ্চল তৈরি করে। এইখানে একটা গহ্বর তৈরি করছে, পেছনে স্যাক্রামটা এবং এই দিকে হচ্ছে ইলিয়াম পিউবিস, এই অংশটা একটা গহ্বর করে। এই গহ্বরটার নাম হচ্ছে পেলভিক ক্যাভিটি। এই যে পেলভিক ক্যাভিটি, এখানে কি কি থাকে? একটা গহ্বর দেহের ভেতরে আছে, নিশ্চয়ই এর ভেতরে কিছু একটা সংরক্ষিত অবস্থায় আছে, সুরক্ষিত অবস্থায় রয়েছে। এখানে কি কি থাকতে পারে? এখানে থাকতে পারে মূত্রাশয়, থাকতে পারে মলাশয়ের অংশ থাকে, এবং যদি এটা কোনো স্ত্রীলিঙ্গের হিব্বন হয়, যদি কোনো মেয়ের দেহের হিব্বন হয়, তাহলে সেখানে আমরা এই পেলভিক ক্যাভিটিটা একটু বড় দেখব, এবং এটার ভেতরে কি থাকবে? এটার ভেতরে জরায়ুটা থাকবে। এবং এটা বড় হওয়ার কারণ কি? কারণ যখন সে প্রেগনেন্ট হবে তখন তার বাচ্চাটা যাতে বড় হতে পারে, বাড়তে পারে, তখন তার একটু স্পেস লাগবে। এই স্পেসটার জন্য মূলত পেলভিক ক্যাভিটিটা একটু বড় থাকে। যে কোনো কঙ্কাল দেখে সেটা মেয়ে বা ছেলে বোঝা হয় কিন্তু এই পেলভিক ক্যাভিটিটা দেখে, এই জিনিসটা তোমরা মনে রাখতে পারো। এরপরে আমরা দেখি হচ্ছে ইসচিয়াম। ইসচিয়ামের মধ্যে আমরা ছোট কয়েকটা জিনিস জানবো, সেটা হচ্ছে ইসচিয়ামের মধ্যে লম্বা আকৃতির যেই অংশটা, সেই অঞ্চলটাকে আমরা বলি হচ্ছে র্যামাস। র্যামাস নামটা আমরা জানবো, সেটা হচ্ছে ইসচিয়ামের দণ্ডাকৃতির অংশটা হচ্ছে র্যামাস, দণ্ডাকৃতি অংশ। ইসচিয়ামের ক্ষেত্রে এটা আমাদের জানতে হবে। এবং ইসচিয়ামের স্পাইন থাকে, সেটা হচ্ছে এর সাইড দিয়ে কাটার মতো ছোট উঁচু নিচু অংশ থাকবে, ওগুলাকে আমরা ইসচিয়ামের স্পাইন বলে থাকি। আচ্ছা, এরপরে তো এটা ছিল হচ্ছে আমাদের শ্রোণী চক্র। এখন শ্রোণী চক্রের সাথে যেহেতু স্যাক্রাম এবং এই ককিক্সের কথা এসে পড়েছে, সেটা একই সাথে বলে ফেলি। সেটা হচ্ছে স্যাক্রাম হচ্ছে, আমরা যে কশেরুকাগুলো পড়ছিলাম, আমরা কিন্তু পড়েছিলাম হচ্ছে কক্কিজিয়াল কিছু কশেরুকা রয়েছে, তারপর স্যাক্রাল কিছু কশেরুকা রয়েছে। এখন এই স্যাক্রাল আর কক্কিজিয়াল কশেরুকাগুলো
কীরকম অবস্থায় থাকে। এখানে দেখো আমি যে স্যাক্রামটা দেখতে পাচ্ছি, এই স্যাক্রামের আসল ছবিটা আমি যদি দেখাই, স্যাক্রাম আসলে দেখতে হচ্ছে অনেকটা এরকম। স্যাক্রাম দেখতে হচ্ছে এরকম। এখানে দেখো কয়েকটা ছোট ছোট ছিদ্র দেখা যাচ্ছে এবং একই সাথে এটার মাঝখান দিয়ে একটা খাজের মতো অংশ আমরা দেখতে পাচ্ছি। আমি এই জায়গাটাতে কিছু উঁচু নিচু অংশ দেখতে পাচ্ছি এবং নিচ দিয়ে এইখানে আমি কয়েকটা অস্থি মিলে কক্কিক্স তৈরি করতে দেখছি। এখানে কিন্তু মূলত 4টা অস্থি রয়েছে, কক্কিজিয়াল অস্থিগুলো, যে কশেরুকাগুলো, কক্কিজিয়াল কশেরুকাগুলো রয়েছে এবং এই টোটালটাই হচ্ছে আমার স্যাক্রাল কশেরুকার অংশ। এবং এটার এই পাশ দিয়ে একটা ছোট গহ্বরের মতো অংশ আমরা দেখতে পাবো, একটা খাজের মতো অংশ মূলত দেখতে পাবো। কেন? যাতে ইলিয়ামটা এখানে এসে যুক্ত হতে পারে, এই জন্য এখানে আমি একটা খাজ দেখব। এখন এই যে স্যাক্রামটা আমরা দেখলাম, এই স্যাক্রামের মধ্যে মূলত কি দেখতে পাই? এই স্যাক্রামটা কিন্তু একটা আস্ত অস্থির মতো দেখাচ্ছে, কিন্তু স্যাক্রামে কিন্তু আমরা একটা অস্থি কিন্তু পড়ি না, আমরা ওখানে কয়েকটা অস্থি রয়েছে দেখেছিলাম। তার মানে হচ্ছে পূর্ণবয়স্ক অবস্থায় এই অস্থিগুলো একত্রে মিলে একটা অস্থির মতন কাজ করা শুরু করে। এবং এইখানে আমরা দেখব হচ্ছে যে ছিদ্রগুলো, সেখানে আমরা 4 জোড়া ছিদ্র দেখতে পাবো। আর নিচের দিকে এই যে কক্কিক্স অংশটা, এটা হচ্ছে এই 4টা অস্থি মিলে কক্কিক্স হয়ে গিয়েছে। 4টা কশেরুকা মিলে একসাথে কক্কিক্স বলছি। পূর্ণবয়স্কের ক্ষেত্রে আমরা কিন্তু এই জন্য 33টা কশেরুকার হিসাব করি না, কারণ তখন আমরা 4টার বদলে একটা হিসাব করি, কক্কিক্স হিসেবে হিসাব করে থাকি। এবং মাঝখানে দেখো এইখানে যেই অংশগুলো উঁচু নিচু হয়ে আছে, এগুলো হচ্ছে মধ্য রেখীয় ক্রেস্ট, মধ্যরেখীয় ক্রেস্ট। এবং এইখানে যেই খাজের অংশটা বলেছিলাম, এটা হচ্ছে সংযোগী তল, এবং এই তলটা কেন? যাতে ইলিয়ামের সাথে এটা যুক্ত হতে পারে। আর যে ছিদ্রগুলো রয়েছে এগুলো হচ্ছে স্যাক্রাল ছিদ্র। তাহলে আমরা একই সাথে স্যাক্রাল কশেরুকা এবং কক্কিজিয়াল কশেরুকা সম্পর্কে শিখে ফেললাম। এখন আমরা দেখি শ্রোণীচক্রের সাথে যুক্ত রয়েছে আমাদের পা। পায়ের মধ্যে কি কি রয়েছে? পায়ের মধ্যে রয়েছে ফিমার। ফিমারের মধ্যে কি কি আমরা দেখি? ফিমারে অবশ্যই আমরা একটা বিশাল মস্তকের মতো অঞ্চল দেখব, এবং সেই অঞ্চলের পরে আমরা একটা গ্রীবা দেখতে পাবো, এবং আমরা নিচের দিকে একটু প্রশস্ত অংশ দেখব যার সামনে প্যাটেলাটা অবস্থান করবে। এটা হচ্ছে মস্তক, যেটা গহ্বরের মধ্যে অ্যাসিটাবুলামের মধ্যে ঢোকানো অবস্থায় থাকবে বল কোটর অস্থিসন্ধির মাধ্যমে। এটা হচ্ছে ফিমারের দেহটা। ফিমারের বৈশিষ্ট্য কী কী? এটা শক্ত নলাকার একটা অস্থি, এর মাথায় গ্রীবা আছে, মস্তক আছে, গ্রীবা আছে। এরপরে নিচের দিকে দুই পাশে উঁচু দুটো অংশ দেখতে পাচ্ছি, এই দুটা হচ্ছে কন্ডাইল নামক দুটো অংশ, এবং সামনের প্যাটেলাটা হবে হচ্ছে এরকম ত্রিকোণাকার অস্থি। প্যাটেলা হবে ত্রিকোণাকার, এটা হচ্ছে প্যাটেলার বৈশিষ্ট্য, যেটা তোমরা মনে রাখতে পারো। এরপরে আসে ফিমারের পর টিবিয়া এবং ফিবুলা। টিবিয়া এবং ফিবুলার মধ্যে একটা অস্থি অনেক চিকন থাকবে এবং একটা অস্থি মোটা থাকে। ফিবুলা যে অস্থিটা, সেটা একদম চিকন একটা লাঠির মতন দেখায়। এটা হচ্ছে টিবিয়া, এটা হচ্ছে ফিবুলা। আমি যদি ছবিটা দেখাই, তোমরা যদি ছবিটা দেখো তাহলে দেখতে পাবে এখানে পাশাপাশি দুটো অস্থি রয়েছে, একটা অস্থি মোটা, একটা অস্থি হচ্ছে চিকন। মোটা অস্থিটা হচ্ছে টিবিয়া, চিকনটা হচ্ছে ফিবুলা।
এবং একই সাথে এইখানে আমরা যে অস্থিটা দেখতে পাচ্ছি এই অস্থিটা হচ্ছে আমাদের ফিমারের মাথাটা দেখো একদম গোল একটা মস্তক, এরপর একটা গ্রীবা অঞ্চল আমরা এখানে দেখতে পাচ্ছি এবং নিচে দেখো দুই পাশে দুটা উঁচু অংশ দেখতে পাচ্ছি, এই দুটো অংশ হচ্ছে আমাদের যেই কন্ডাইল অংশ, এই কন্ডাইল অংশটা হচ্ছে নিচের দুটো অংশ। এরপরে এই যে টিবিয়া এবং ফিবুলার মধ্যে আমরা কি কি দেখব? টিবিয়া এবং ফিবুলার একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের ঊর্ধ্বের প্রান্ত, যেটা ঊর্ধ্বের প্রান্তটার মধ্যে মূলত প্যাটেলাটা বসানো থাকবে, প্যাটেলা সংযুক্ত থাকবে টিবিয়া ফিবুলার ঊর্ধ্ব প্রান্তের সাথে, আর ফিমারের নিচের অংশের সাথে থাকবে হচ্ছে প্যাটেলা সংযুক্ত। প্যাটেলা দুইটা অংশের সাথে কিন্তু সংযুক্ত থাকে। এরপরে যে ফিবুলা, এটার যে মাথাটা, সেই মাথাটা হবে চোখা ধরনের এবং নিচের দিকে একটা সংযোগী তল থাকবে যাতে করে টার্সালগুলোর সাথে সংযুক্ত হতে পারে এই টিবিয়া ফিবুলাটা। এখানে খাঁজ থাকবে এবং একটা সংযুক্ত হওয়ার সংযোগী তল থাকবে এবং এর পাশে যে উঁচু অংশটা থাকবে সেই অংশটাকে, নিচের প্রান্তে যেই উঁচু টাইপের অংশটা থাকে এটাকে আমরা বলি হচ্ছে ম্যালিওলাস। এই নামটা আমাদের মনে রাখতে হবে, কারণ টিবিয়া ফিবুলার মধ্যে মূলত আমাদের যে ধরনের প্রশ্ন আসে কোনটা চিকন বা কোনটা মোটা এটা, এবং ম্যালিওলাস কোন অংশটা কোন প্রান্তে থাকে টিবিয়ার, সেই প্রশ্নটা আসে। টিবিয়ার নিম্ন প্রান্তে ম্যালিওলাস আমরা দেখতে পাই। টিবিয়া ফিবুলার নিচের দিকে আমরা ম্যালিয়াস দেখতে পাবো, ম্যালিওলাস দেখতে পাবো, ম্যালিয়াস না ম্যালিওলাস। আচ্ছা, এরপরে টিবিয়া ফিবুলার পরে আমরা এখন জানবো হচ্ছে টার্সাল সম্পর্কে। টার্সাল সম্পর্কে আমরা যদি দেখি, টার্সাল আমরা পড়েছিলাম কয়টা? 7টা টার্সাল। টার্সালের ছবিটা যদি আমরা দেখি, টার্সালের ছবিটার মধ্যে আমরা দেখতে পাবো হচ্ছে 7টা অংশ, 7টা ছোট ছোট অস্থি। এখানে দেখো, এইখানে আমরা একটা বড় লম্বা ধরনের একটা অস্থি দেখছি, তারপরে আরেকটা অস্থি, তারপর এখানে একটা অস্থি, এখানে একটা, পাশাপাশি 3টা অস্থি। এখন দেখো এই পাশাপাশি 3টা অস্থির রং কিন্তু একই দেওয়া, তার মানে এই 3টা অস্থি হচ্ছে একই ধরনের এবং তাদের নামও হবে সেম। এবং এই টার্সাল মনে রাখা যায় হচ্ছে 3CNT, এভাবে 3CNT দিয়ে মনে রাখা যায়। কেন? কারণ টার্সালের নামগুলো যদি আমি লিখি, একটা হচ্ছে ক্যালকেনিয়াস, কুনিফর্ম, ট্যালাস, এরপরে রয়েছে কিউবয়েড, নেভিকুলার, এছাড়া রয়েছে হচ্ছে কিউবয়েড। আচ্ছা, এখানে দেখো 3টা সি দিয়ে আমরা লিখতে পারি, একটা হচ্ছে টি দিয়ে লেখা, একটা হচ্ছে এন দিয়ে লেখা, এই কারণে 3CNT। এখন কোনটা কোথায় থাকে? মূলত এই যে ক্যালকেনিয়াস থাকে একদম উপরের দিকে, প্রথম দিকে, তারপরে তার পাশে থাকে হচ্ছে ট্যালাস, তারপরে এইদিকে থাকে হচ্ছে কিউবয়েড, আর এখানে থাকে হচ্ছে নেভিকুলার, এবং পাশাপাশি 3টা কুনিফর্ম থাকে। তার মানে এটা হচ্ছে সি, এটা সি, এটা টি, এটা এন, এটা হচ্ছে 3টা সি। এটা হচ্ছে 7টা টার্সাল কিভাবে অবস্থিত, এই দিক দিয়ে হচ্ছে মেটাটার্সালগুলো অবস্থিত। তো আমরা টার্সাল মেটাটার্সাল কিভাবে রয়েছে সেটা সম্পর্কে জেনে ফেললাম। আচ্ছা, একই সাথে একটা জিনিস তখন বলা হয়নি, সেটা হচ্ছে যে শ্রোণী চক্রের মধ্যে যেই ইস্টিয়াম বা ইস্কিয়াম যেই অস্থিটা আমরা দেখতে পেয়েছিলাম, সেটা হচ্ছে আমরা যে বসি, যেই অস্থির উপর আমরা ভর করে বসি, সেটাই হচ্ছে সেই ইস্টিয়াম অস্থিটা, সেটার উপরেই আমরা ভর করে বসতে পারি। আচ্ছা, এরপরে আমাদের টার্সাল মেটাটার্সাল ফ্যালাঞ্জিসের পরে আমাদের এখন বাকি রয়েছে বক্ষ, পিঞ্জর এবং মেরুদণ্ড। তার মানে দেহকাণ্ডের মধ্যে কি কি রয়েছে সেটা। মেরুদণ্ডের মধ্যে আমরা কিন্তু কক্সিজিয়াল এবং স্যাক্রাল সম্পর্কে জেনে গিয়েছি। আমরা এখন জানবো হচ্ছে অন্যান্য যেই কশেরুকাগুলো রয়েছে সেগুলো সম্পর্কে। সেই সকল কশেরুকা সম্পর্কে জানার আগে আমরা একটা আদর্শ কশেরুকা কেমন হয় সেটা দেখব।
আদর্শ কশেরুকার মধ্যে আমরা এরকম 3টা অংশ দেখতে পাবো। এই যে 3টা আঙুলের মতো অংশ, এই 3টা অংশ কি কি? এই 3টা অংশের মধ্যে একদম উপরে এই যে অংশটা, এটা হচ্ছে স্পাইনাস প্রসেস। এটা কাটার মতো একটা অংশ। কাটার মতো অংশটা মূলত থাকবে হচ্ছে নিচু হয়ে প্রত্যেকটা, যাতে করে সহজে কশেরুকাগুলোকে মাংসের সাথে আটকে রাখা যায়। আমরা যদি ছবি দেখি তাহলে বুঝতে পারবো। এভাবে করে হচ্ছে কশেরুকাগুলো একটার উপর আরেকটা অবস্থান করবে, স্পাইনাস প্রসেসটা নিচের দিকে থাকবে এবং এইটা হচ্ছে একটা আদর্শ কশেরুকার গঠন হিসেবে আমরা ধরে নিতে পারি বা বলতে পারি। এখন দেখি আদর্শ কশেরুকার মধ্যে কি কি থাকবে। আমরা দেখো এখানে একটা গহ্বর এঁকেছি, ছোট একটা গোল অংশ। এই গহ্বরটা কি? এটা মূলত হচ্ছে একটা ফোরামেন, এটা নাম হচ্ছে ভার্টিব্রাল ফোরামেন। এটা দিয়ে কি যাবে? এটা দিয়ে সুষুম্না কাণ্ডের অংশটা যাবে, এটা দিয়ে রক্তনালিকা যাবে এবং তার চারপাশ জুড়েই কিন্তু কশেরুকাটা অবস্থান করছে, শক্ত অবস্থায় আছে, যাতে করে ওই দুটো জিনিসের কোনো ক্ষতি না হয়, নার্ভের তারপরে রক্তনালিকার কোনো ক্ষতি যাতে না হয়। এইখানে যে অংশটা, এটা হচ্ছে একটা নিরেট অংশ এবং এটার নাম হচ্ছে সেন্ট্রাম। এটার নাম হচ্ছে ল্যামিনা। এই যে অংশটা দুই পাশে আঙুলের মতো অংশ দেখতে পাচ্ছি, এটা হচ্ছে ট্রান্সভার্স প্রসেস। ট্রান্সভার্স প্রসেস ছাড়াও আরো একটা অংশ রয়েছে এইখানে অংশটা হচ্ছে পেডিকল। এখন এইখানে আমরা একটা অংশ দেখব, এই অংশটার নাম হচ্ছে সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেট। এখন সুপেরিয়র আর্টিকুলার ফ্যাসেট এবং ইনফেরিয়র আর্টিকুলার ফ্যাসেটের কাজ কি? এই ফ্যাসেটটা মূলত সুপেরিয়র এবং ইনফেরিয়র দুটো মিলে দুটো কশেরুকাকে একসাথে ধরে রাখে। মানে উপরে যদি একটা কশেরুকা থাকে এবং এখানে যদি একটা কশেরুকা থাকে এবং তাদের মাঝখানে যদি এরকম সমান অংশ হয়, তাহলে কিন্তু এরা বসে থাকবে না, সামনে পিছিয়ে চলে যাবে এবং সুষুম্না কাণ্ড, রক্তনালিকাটা ক্ষতিগ্রস্ত হবে। এর ফলে যেই সিস্টেমটা করা হয়েছে, এখানের মধ্যে আমরা দেখতে পাই যে অস্থির মধ্যে এরকম উঁচু নিচু অংশ থাকে। এর ফলে এইখানে এই দুটো পরপর বসে যায় এবং আটকে যায়, এরা নড়াচড়া আর করতে পারে না। এই ফ্যাসেটটার কাজ হচ্ছে মূলত আগের কশেরুকার সাথে পরবর্তী কশেরুকাগুলোকে যাতে সংযুক্ত করে রাখতে পারে, সেই কাজটা করে হচ্ছে এই ফ্যাসেটটা। এখন আমরা দেখব হচ্ছে আমাদের যে সার্ভাইকাল, থোরাসিক আর লাম্বার, এই 3টা কশেরুকা আসলে দেখতে কি রকম। আমরা প্রথমে দেখব হচ্ছে সার্ভাইকাল কশেরুকাটা। এটা হচ্ছে সার্ভাইকাল কশেরুকা। এটা হচ্ছে করোটির একদম নিচ থেকে মেরুদণ্ডের প্রথম যে কশেরুকাগুলো আমরা পাবো, প্রথম 7টা কশেরুকা পাবো, সেই কশেরুকাটা। এখানে দেখো এই কশেরুকার মধ্যে আমরা কিন্তু যে স্পাইনাস প্রসেসটা দেখেছিলাম, সেই প্রসেসটার মধ্যে আমরা কিন্তু দুই দিকে সেটা চলে যেতে দেখছি, মানে একটা খণ্ডের মতো খণ্ডিত অংশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং একই সাথে তার মধ্যে যে ভার্টিব্রাল ফোরামেনটা, সেই গহ্বরটা কিন্তু বেশ বড় এবং ত্রিকোণাকার, 3 কোণা, এবং তার যে সেন্ট্রাম অংশ, এই সেন্ট্রাম অংশটা কিন্তু চ্যাপ্টা এবং খুব বেশি প্রশস্ত না। আমরা এখানে বলে রাখি যে কশেরুকার ক্ষেত্রে আমরা সবসময় দেখি
উপর থেকে নিচের দিকে গেলে কশেরুকার আকার বড় হতে থাকে, সেন্ট্রাম বড় হতে থাকে। কেন? দেহের সম্পূর্ণ ভারটা নিচের দিকের কশেরুকাগুলোকে নিতে হয়। এই ভারটা যাতে সে সহজে নিতে পারে, এই জন্যই কিন্তু এই সেন্ট্রাম অঞ্চলটা নিচের দিকের কশেরুকাগুলোর ক্ষেত্রে বড় হয়। আর কি কি বৈশিষ্ট্য এখানে আমরা দেখতে পাবো? এখানে আমরা সেন্ট্রাম ছোট দেখতে পাচ্ছি, ভার্টিব্রাল ফোরামেন বড় দেখতে পাচ্ছি এবং ত্রিকোণাকার দেখতে পাচ্ছি। এই ত্রিকোণাকার ভার্টিব্রাল ফোরামেন টাইপের আরেকটা ফোরামেন আমরা দেখতে পাবো হচ্ছে আমাদের লাম্বার কশেরুকার মধ্যে। একই সাথে আমি যদি লাম্বার কশেরুকার ছবিটা তোমাদের দেখিয়ে দিই তাহলে তোমরা আরো সহজে বুঝবে। এইটা হচ্ছে লাম্বার কশেরুকার ছবি। লাম্বার কশেরুকার মধ্যে দেখো এখানেও কিন্তু ত্রিকোণাকার ফোরামেন রয়েছে, কিন্তু একই সাথে সেখানে সেন্ট্রামটা কিন্তু বেশ বড়। সেখানের সেন্ট্রামের অঞ্চলটা অনেক বড় হয়, চ্যাপ্টা হয়। কেন? এবং সেটা বৃত্তাকার ধরনের হয়। কেন? কারণ এটা নিচের দিকের কশেরুকা, তাই সেটা প্রশস্ত হওয়া, বড় হওয়া অনেক বেশি প্রয়োজন। এরপরে আসো আমরা যেটা দেখব সেটা হচ্ছে থোরাসিক যেই কশেরুকাটা। থোরাসিক কশেরুকা হচ্ছে আদর্শ কশেরুকার মতনই গঠন। এখানে দেখো থোরাসিক কশেরুকার যে সেন্ট্রামটা, এই সেন্ট্রামটার অংশটা কিন্তু হচ্ছে অনেকটা হৃৎপিণ্ডাকৃতির এবং ভার্টিব্রাল ফোরামেনটা হচ্ছে ছোট এবং গোলাকার, এবং এই সেন্ট্রামের দুই পাশে কিন্তু দুইটা খাঁজের মতো অংশ রয়েছে। এই দুইটা খাঁজ কি? এই দুইটা খাঁজ হচ্ছে কোস্টাল ফ্যাসেট। এই দুইটা খাঁজকে বলা হয় হচ্ছে কোস্টাল ফ্যাসেট। তাহলে আমরা সার্ভাইকাল, থোরাসিক এবং লাম্বার পাশাপাশি যদি তিনটার কথা চিন্তা করি তাহলে কি কি দেখতে পাচ্ছি? সার্ভাইকালের যে সামনের স্পাইনাস প্রসেসটা সেটা আমরা দুই ভাগ হয়ে যেতে দেখছি একদম সম্মুখ মুখটাতে, এবং যেই থোরাসিক কশেরুকা সেখানের যেই স্পাইনাস প্রসেস সেটা আমরা লম্বা এবং চিকন দেখছি। লাম্বারের ক্ষেত্রে লম্বা এবং চিকনই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। একই সাথে সেন্ট্রাম আমরা সবচেয়ে ছোট দেখছি হচ্ছে উপরেরটাতে সার্ভাইকালে, এরপরে একটু বড় দেখছি হচ্ছে থোরাসিকে, আরও বড় দেখছি হচ্ছে পরবর্তীতে লাম্বার কশেরুকার মধ্যে, এবং যে ভার্টিব্রাল ফোরামেন বড় ত্রিকোণাকার দেখছি হচ্ছে সার্ভাইকালে, থোরাসিকে দেখছি হচ্ছে ছোট গোলাকার, আর নিচে লাম্বারের মধ্যে দেখছি ত্রিকোণাকার, তবে একদম উপরের দিকে যে সার্ভাইকাল ছিল তার ফোরামের চাইতে একটু ছোট, কিন্তু মোটামুটি বড় আকারেরই সেটা কিন্তু হবে। তো এটা হচ্ছে আমাদের বাকি তিনটা যে কশেরুকা সম্পর্কে আলোচনা বাকি ছিল সেই সম্পর্কে আমরা আলোচনাটা শেষ করে ফেললাম। এখন আমরা আসি হচ্ছে বক্ষপিঞ্জরে। বক্ষপিঞ্জরের ছবিটা যদি তোমরা দেখো, যে ছবিটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বক্ষপিঞ্জরের ছবি, এবং এখানে দেখো আমরা আরও একটা ছবি দেখব। এই ছবিটা একদম সামনে লাল রং যে দেওয়া যে অংশটা, এই অংশটা হচ্ছে স্টারনাম। এই স্টারনাম অংশের মধ্যে কি কি রয়েছে? এই স্টারনাম অংশের মধ্যে রয়েছে হচ্ছে এই যে একটা অংশ যেটা ত্রিকোণাকার, এটার নাম হচ্ছে ম্যানুব্রিয়াম। এটা হচ্ছে স্টারনামের দেহ, এবং নিচে একটা ছোট অংশ আমরা দেখতে পাচ্ছি, এই অংশটা হচ্ছে জিফয়েড প্রসেস। এখন এই স্টারনামের কাজটা কি? স্টারনামের কাজ হচ্ছে থোরাসিক কশেরুকার সাথে পরশুকা সংযুক্ত থাকে। পরশুকা কি? বক্ষপিঞ্জর বা যে খাঁচার মতো অংশটা আমরা দেহের মধ্যে দেখতে পাই, এই অংশটা তৈরি করার জন্য আমাদের যে ছোট ছোট চিকন চিকন হাড় রয়েছে লম্বা, সেই হাড়গুলো হচ্ছে পরশুকা বা রিব যেটাকে আমরা ইংলিশে বলে থাকি। সেই যে পরশুকা, এই পরশুকা রয়েছে মূলত 12 জোড়া। প্রত্যেকটা কশেরুকার দুই পাশ দিয়ে দুটো পরশুকা রয়েছে, তার মানে 12টা থোরাসিক কশেরুকার মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে 12 জোড়া পরশুকা। 12 জোড়া পরশুকা সেই মেরুদণ্ড থেকে মেরুদণ্ডের সাথে যুক্ত হয়, এবং বাকি অংশটা এসে স্টারনামের সাথে এসে যুক্ত হয়। 1 থেকে 7 নাম্বার পর্যন্ত যে পরশুকা রয়েছে সেই পরশুকাগুলো, এটা যদি মেরুদণ্ড হয় এখান থেকে যুক্ত হয়ে সামনে এসে এটা যদি হয় হচ্ছে স্টারনাম, স্টারনামের সাথে এই অংশটাতে তরুণাস্থি দ্বারা যুক্ত হবে। পরশুকার আকারটা হচ্ছে অনেকটা এরকম,
অর্ধগোলাকৃতির, এখানে একটা গ্রীবা অংশ থাকে, এটা মস্তক অংশ, এই অংশটার মাধ্যমে মূলত সে কশেরুকার সাথে যুক্ত থাকে এবং এইখানেই হচ্ছে কার্টিলেজ বা তরুণাস্থি দেখতে পাই, যেটা দ্বারা সে স্টার্নামের সাথে যুক্ত। এবং 1 থেকে 7 নাম্বার পৌরসুকা, প্রত্যেকটা পৌরসুকার মধ্যে আমরা দেখতে পাই হচ্ছে একটা তরুণাস্থির অংশ, যেটা স্টার্নামের সাথে সে সংযুক্ত হচ্ছে। কিন্তু 8 থেকে 10 এই তিনটার মধ্যে আমরা দেখি 1 2 3 আসলো, এদের মধ্যে তাদরা 3টা পৌরসুকা মিলে একটা তরুণাস্থির অঞ্চল গঠন করে স্টার্নামের মধ্যে গিয়ে সংযুক্ত হচ্ছে। আর 11 এবং 12 তারা হচ্ছে, এটা যদি মেরুদণ্ড হয় তাহলে এইখানে 11, এইখানে হচ্ছে, এটা যদি হয় 11, এটা হচ্ছে 12, এরকম অবস্থায় থাকবে। মানে তারা স্টার্নামের সাথে সংযুক্ত হবে না। 11 এবং 12 নাম্বার 12 জোড়া যে পৌরসুকা, সেই পৌরসুকাগুলোকে আমরা বলি ভাসমান পৌরসুকা, এবং 1 থেকে 7 যেটা, সেটাকে আমরা বলি হচ্ছে প্রকৃত পৌরসুকা। একদম সেটা মেরুদণ্ড থেকে উৎপন্ন হয়ে স্টার্নামে গিয়ে যুক্ত হচ্ছে। আমরা যদি ছবিটা দেখি, এই ছবিটার মধ্যে খুব স্পষ্টভাবে আমরা দেখতে পাচ্ছি যে নিচের দিকের যে পৌরসুকা দুটো, সেই দুটো ভাসমান অবস্থায় আছে, সংযুক্ত নেই, এবং উপরের দিকের 3টা পৌরসুকা হচ্ছে একসাথে সংযুক্ত হয়ে গেছে। আর একদম উপরের দিকের 7টা পৌরসুকা হচ্ছে মূলত প্রকৃত পৌরসুকা হিসেবে আমরা যাদেরকে বলছি। এখন এখানে যে জিফয়েড প্রসেস, সেটা একদম নিচের দিকে থাকে এবং সেটা ক্ষুদ্রাকার থাকে। তো এটা গেল হচ্ছে আমাদের বক্ষ পিঞ্জর সম্পর্কে। তো আমরা আমাদের সবগুলো হাড়ের গঠন সম্পর্কে জেনে গেলাম, সবগুলো হাড়ের কাজ কীরকম দেখতে, সে সব কিছু সম্পর্কে, অংশগুলোর নাম সম্পর্কে আমরা জেনে গেলাম। এখন আমরা যেটা জানবো সেটা হচ্ছে পেশির মধ্যে কি কি থাকে। পেশির যে অংশটা, পেশির যে অঞ্চলগুলো, সেখানে মূলত আমরা মায়োফাইব্রিল নামক অংশ দেখতে পাই। মায়োফাইব্রিল অংশটা কি? সেটা হচ্ছে ছোট চিকন তন্তুর মতন অংশ, এবং সেই তন্তুর মতো অংশগুলো অনেকগুলো মিলে একটা পেশিতন্তু গঠন করে, অনেকগুলো পেশিতন্তু মিলে একটা পেশি গঠন করে। পেশি সম্পর্কে আমরা এর আগে কিন্তু জেনেছি, আমরা পেশি টিস্যু সম্পর্কে এটা জানি যে মসৃণ হয়, অমসৃণ হয়, এবং হৃৎপিণ্ডের জন্য একটা বিশেষ ধরনের পেশি আমরা রয়েছে, সেটা কিন্তু আমরা জানি, হৃৎপেশি বা কার্ডিয়াক পেশি বলে থাকি। তো সেই সম্পর্কে পরে আসছি। প্রথমে বলি হচ্ছে যে সাধারণত পেশি বা রৈখিক পেশি যেটা, সেই পেশিগুলো দেখতে আসলে কীরকম। সেই পেশিগুলোর মধ্যে আমি যদি পেশিটা আঁকি, তাহলে পেশি দেখা যাবে যে এরকম একদম শেষ প্রান্তে এরকম চিকন একটা অংশ রয়েছে। এই অংশটাকে আমরা বলি হচ্ছে টেন্ডন। টেন্ডন কি? টেন্ডন হচ্ছে যেই অংশটা দ্বারা পেশিটা অস্থির সাথে সংযুক্ত থাকবে, যাতে করে সে জায়গা থেকে সরে যেতে না পারে। এই যে সংযোগ রক্ষাকারী অংশটা হচ্ছে টেন্ডন। এবং এই পেশিটার ভেতরে আমি কাটলে দেখা যাবে এরকম গোল 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 অংশ দেখতে পাচ্ছি। এগুলো আসলে কি? এগুলো কি আমরা একটু দেখব। আমরা প্রথমে দেখব হচ্ছে মায়োফাইব্রিল জিনিসটা আসলে কি। মায়োফাইব্রিল জিনিসটা হচ্ছে অ্যাক্টিন এবং মাইসিন দ্বারা তৈরি। মায়োফাইব্রিলের মধ্যে আমরা দেখব এরকম অংশ, এবং এখানে মাঝখানের দিকে যেগুলো রয়েছে, এটা হচ্ছে মাইসিন, এটা হচ্ছে অ্যাক্টিন। অ্যাক্টিন এবং মায়োসিনের যে একসাথে মিলে যে তন্তুটা গঠন করে, এটা হচ্ছে মায়োফাইব্রিল। এবং অ্যাক্টিন এবং মায়োসিনের মধ্যেকার আকর্ষণ বা আকর্ষণ শেষ হয়ে যাওয়া, এই সব কিছুর উপর ভিত্তি করেই কিন্তু সংকোচন বা প্রসারণটা হয়। অ্যাক্টিন এবং মায়োসিন যখন কাছাকাছি এসে পড়ে এবং অনেক বেশি আকর্ষণ তাদের মধ্যে থাকে, তখনই কিন্তু মূলত এই তন্তুটা মায়োফাইব্রিলটা তখন সংকুচিত হয়ে যাবে। আবার যখন অ্যাক্টিন মায়োসিন দূরে সরে যেতে থাকবে, তখনই এই মায়োফাইব্রিলটা প্রসারিত হবে। এখন এই মায়োফাইব্রিল দিয়ে আমি কি করব?
মায়োফাইব্রিল অনেকগুলো পাশাপাশি বসে গোলাকার হিসেবে বসে এরকম গোল গোল হয়ে পাশাপাশি বসে সে একটা পেশি তন্তু গঠন করবে। একটা পেশি তন্তু যখন গঠন করবে তখন কি হবে, তখন চেহারাটা হয়ে যাবে অনেকটা এরকম, যে আমি দেখব এই পেশিতন্তুর উপরে নিউক্লিয়াস অবস্থান করছে, এটা হচ্ছে নিউক্লিয়াস, এবং তার যেই আবরণটা, এই আবরণটার নাম হবে হচ্ছে এন্ডোমাইসিয়াম। এই অনেকগুলো পেশি তন্তু মিলে একসাথে একটা বান্ডেল তৈরি করবে। এই যে বান্ডেলটা তৈরি করবে, এই বান্ডেলটাকে আমি বলবো হচ্ছে ফ্যাসিকুলাস। যদি একটা ফ্লো চার্ট আকারে লিখি তাহলে হবে হচ্ছে মায়োফাইব্রিল থেকে আসবে হচ্ছে পেশি তন্তু, তারপর আসবে ফ্যাসিকুলাস, এই যে ফ্যাসিকুলাসের চারপাশ দিয়ে আরও একটা আবরণ আমি দেখতে পাবো। অনেকগুলো ফ্যাসিকুলাস পাশাপাশি অবস্থান করবে, সবগুলো ফ্যাসিকুলাস মিলে একটা বড় বান্ডেল তৈরি করবে। প্রথমেই আমি যেই বান্ডেলটা এঁকেছিলাম এরকম, এবং এটা একদম বাহিরে যে আবরণটা, এই আবরণটার নাম হবে হচ্ছে পেরিমাইসিয়াম। এটার নাম হবে হচ্ছে পেরিমাইসিয়াম। একদম বাইরেরটা হবে হচ্ছে এপিমাইসিয়াম এবং ফ্যাসিকুলাসের বাইরেরটা হবে হচ্ছে পেরিমাইসিয়াম। আমি একটু ভুল বলে ফেলেছিলাম। তাহলে আমরা তিনটা আবরণ পাচ্ছি। একটা আবরণ পেয়েছিলাম হচ্ছে এন্ডোমাইসিয়াম, একটা হচ্ছে পেরিমাইসিয়াম, এবং একদম বাইরে হচ্ছে এপিমাইসিয়াম। এপিমাইসিয়াম একদম বাইরেরটা, এবং মায়োফাইব্রিলের পরে যে পেশি তন্তুটা হবে, তন্তুটার চারপাশে হবে হচ্ছে এন্ডোমাইসিয়াম। এখন আমরা পেশি সম্পর্কে, পেশির রৈখিক পেশিটার গঠন সম্পর্কে জানলাম, এবং অ্যাক্টিন এবং মায়োসিনের কারণেই মূলত আমরা রৈখিক পেশিগুলোতে ডোরা দাগটা দেখতে পাই। এই দুইটার কারণেই একটা স্বচ্ছ এবং অস্বচ্ছ ব্যান্ড তৈরি হয়ে যায়, এবং তখনই আমরা ডোরা কাটা দাগগুলো দেখতে পাই। এখন আমরা পেশি সম্পর্কে যেহেতু জানলাম, এরপরে আমরা জানবো হচ্ছে যে আমাদের হাত পা এটা চলাচল করে কিভাবে, আমরা কিভাবে চলি। হাতের কথা চিন্তা করো, আমি যে হাতটা ভাঁজ করছি, এটা কি হচ্ছে, আমার এখান থেকে কেউ কি কোনো ধাক্কা দিচ্ছে, পেশি কি ধাক্কা দিচ্ছে আমাকে? না, এখানে মূলত পেশিতে টান পড়ছে। হাতের উপরের দিকে যেই পেশিটা, এই পেশিটাকে আমরা বলি হচ্ছে বাইসেপস। এটা কিন্তু আমরা জানি, অনেক সময় যাদের মাসেল রয়েছে আমরা তাদের কিন্তু বলি যে তার বাইসেপসটা খুব সুগঠিত। এবং পেছনের দিকে যে মাসেলটা, এই দিকে যে মাসেলটা, এটাকে বলি হচ্ছে ট্রাইসেপস। বাইসেপস এবং পেছনে হচ্ছে ট্রাইসেপস। যখন আমি হাতটাকে সংকুচিত করছি, হাতটাকে কাছে আনছি, তখন কি হচ্ছে, আমার এইখানের যে বাইসেপসটা, এটা কখন আমি বুঝতে পারবো, ভালোভাবে দেখতে পারি বলো তো? যখন কেউ হাতটাকে তুলে এভাবে ধরে তখন কিন্তু বুঝতে পারি তার বাইসেপসটা কীরকম দেখতে। তার মানে হচ্ছে বাইসেপসটা আমি যখন হাতটা কাছে আনি তখন সেটা সংকুচিত হয়ে যায়, এবং পেছনের দিকে যে ট্রাইসেপসটা সেটা তখন হচ্ছে প্রসারিত হয়ে যায়। এবং একটা পেশির ক্ষেত্রে খুব সাধারণভাবে সেটা হচ্ছে থাকতে চায় হচ্ছে সংকুচিত অবস্থায়, থাকলেই সেটা স্বাভাবিক অবস্থায় রয়েছে। এর ফলে যেটা হয়, আমরা যখন হাতটাকে এরকম করছি তখন পেছনের পেশিটাতে টান পড়ছে। পেছনের পেশিটা টান পড়ার কারণে একটা সময় হাতটা আমি ছেড়ে দিচ্ছি, ছেড়ে যখন দিচ্ছি তখন এই পেশিটা তার আগের অবস্থায়, সংকুচিত অবস্থায় চলে যাচ্ছে, পিছনের ট্রাইসেপসটা, সামনের বাইসেপস তখন আবার প্রসারিত হচ্ছে। আমি যদি এখন আঁকি জিনিসটা আসলে কি বললাম তোমাদেরকে, তাহলে দেখতে পাবে এটা যদি আমার হাত হয়, আমার বাইসেপস এখন সংকুচিত, এটা হচ্ছে বাইসেপস, এবং পেছনে হচ্ছে আমার ট্রাইসেপস, এটা হচ্ছে এখন প্রসারিত। আমি যখন হাতটাকে সোজা করে ফেলবো তখন আমার বাইসেপস হয়ে যাবে প্রসারিত, ট্রাইসেপসটা হয়ে যাবে সংকুচিত। ট্রাইসেপসটা তখন আমার ফুলে উঠবে। এটা তুমি তোমার নিজের হাত যদি একটু নাড়াচাড়া করো আয়নার সামনে গিয়ে, তুমি ইজিলি নিজেই বুঝতে পারবে। এখন হচ্ছে টান পড়ে মানে কি, প্রত্যেকটা পেশিতে টেন্ডন আছে। এই যে বাইসেপসের টেন্ডনটা, এই টেন্ডনটা কি করে, এই রেডিও আলনার সাথে সংযুক্ত অবস্থায় রয়েছে। এখন এই যে বাইসেপসের টেন্ডনটা,
যখনই আমি এটাকে সোজা করছি টেন্ডনে একটা টান পড়ছে, বাইসেপস ফ্ল্যাট, অলমোস্ট ফ্ল্যাট হয়ে যাচ্ছে। আবার যখন আমি এটাকে বাঁকা করছি তখন আমার ট্রাইসেপসের যে টেন্ডনটা সেটা কিন্তু এই দিকে একটা টান খাচ্ছে, ফলে এটা আমার তখন প্রায় ফ্ল্যাট হয়ে যাচ্ছে, বা এটা তখন প্রসারিত অবস্থায় চলে যাচ্ছে, এটা সংকুচিত অবস্থায় নেই। আশা করি এই জিনিসটা আমরা বুঝেছি যে আমাদের হাতটা কিভাবে নড়াচড়া করে। এরপরে আমরা দেখব হচ্ছে আমাদের পা কিভাবে নড়াচড়া করে। পায়ের নড়াচড়ার ক্ষেত্রে আমরা যেই জিনিসটা দেখব সেটা হচ্ছে পায়ের মধ্যে পেশি যেই গুলো রয়েছে, এই পেশিগুলো মূলত কীরকম বা কি করছে। পায়ের মধ্যে একদম উরুর সামনের দিকে যেই পেশিগুলো সেগুলো হচ্ছে কোয়াড্রিসেপস, এবং পেছনের দিকে রয়েছে হচ্ছে হ্যামস্ট্রিং। এখন এটা যদি আমার পা হয় তাহলে এখানে থাকবে কোয়াড্রিসেপস, এখানে থাকবে হ্যামস্ট্রিং। তার মানে আমি এটা বুঝতে পারছি আমার কোয়াড্রিসেপস কখন প্রসারিত হবে, আমার হাঁটু যখন আমি ভাঁজ করছি তখন আমার কোয়াড্রিসেপস প্রসারিত, হ্যামস্ট্রিং তখন সংকুচিত। আবার যখন আমি পাটা সোজা করলাম তখন আমার হ্যামস্ট্রিংটা প্রসারিত, কোয়াড্রিসেপস হয়ে যাবে হচ্ছে সংকুচিত। ঠিক একইভাবে আমি যখন পাটা ভাঁজ করছি তখন এইখানের মাসেলটা কি ফুলে উঠছে না, তার মানে এইখানের পেশিটা আমার ফুলে উঠছে আর সামনের পেশিটা প্রসারিত হয়ে যাচ্ছে। আমি যখন সোজা করছি আমার সামনের পেশিটা তখন সংকুচিত হচ্ছে, এইখানের পেছনের পেশিটা তখন প্রসারিত হয়ে যাচ্ছে। আশা করি আমরা কিভাবে চলাচল করি বা কিভাবে হাঁটি এই জিনিসটা তোমরা বুঝতে পেরেছো সহজে। এখন আসি আমরা লিভার কি। লিভার আমাদের দেহের মধ্যে কোথায় কোথায় লিভার নীতি মেনে আমাদের দেহের অস্থিগুলো নড়াচড়া করছে বা আমাদের পেশিগুলো নড়াচড়া করছে, বা আমরা কিভাবে চলছি। লিভার জিনিসটা মূলত কি, লিভার জিনিসটা মূলত বলতে আমরা এভাবে বলতে পারি যে আমরা অল্প পরিশ্রম করে বা অল্প শক্তি প্রয়োগ করে বেশি পরিমাণ কাজ যখন আমরা করতে পারি। যেমন লিভারের প্রকারভেদের মধ্যে প্রথম শ্রেণীর যে লিভার রয়েছে সেখানে মূলত আমরা কি কি দেখি, লিভারের মধ্যে তিনটা অংশ থাকবে, একটা হচ্ছে ভার, একটা প্রচেষ্টা, একটা হচ্ছে পিভট। এখন প্রথম শ্রেণীর মধ্যে মাঝখানে থাকবে হচ্ছে পিভট, এখানে থাকবে ভার, এখানে থাকবে প্রচেষ্টা। তুমি তোমার মাথার কথা চিন্তা করো, তুমি যখন ঘুমিয়ে পড়ো, তুমি মনে করো বাসে বসে আছো, ঘুমিয়ে যাচ্ছ, তখন কি হয়, তখন তোমার মাথাটা সামনের দিকে কাত হয়ে যায় না? তার মানে কি তোমার মাথার যে ভারটা, সেই ভারটা মূলত হচ্ছে সামনের দিকের অংশটাতে, এবং তোমার যে কশেরুকার অঞ্চলটা রয়েছে মাথার একদম সার্ভাইকাল কশেরুকাটা, সেটা কি করছে, তোমার মাথাটাকে কন্ট্রোল করছে। সেখানে একটা অস্থি সন্ধি রয়েছে, তোমার মাথাটা তুমি ইচ্ছে করলে ঘোরাতে পারছো, সামনে পিছনে নিতে পারছো, ডানে বায়ে তাকাতে পারছো। টোটাল জিনিসটা কি, ওটাকে কেন্দ্র করে ঘুরছে, তার মানে ওটা হচ্ছে পিভট। পিভট হচ্ছে এমন একটা জিনিস যেটাকে অক্ষ হিসেবে কল্পনা করে কেন্দ্র করে বাকি অংশগুলো ঘুরতে পারবে বা মুভ করতে পারবে। পুরোপুরি ঘুরবে না হয়তো, জাস্ট মুভ করতে পারবে। এখন ভার পেলাম, এটা যদি ভার হয়, এটা যদি পিভট হয়, এটা তাহলে কি হবে, প্রচেষ্টা। প্রচেষ্টাটা কি, তোমার যেই ঘাড়ের এদিকে যে পেশিটা রয়েছে সেই পেশিটা কন্টিনিউয়াসলি কি করছে, তোমার মাথাটাকে সোজা রাখার চেষ্টা করছে। এই যে চেষ্টাটা সে করে যাচ্ছে, এটাই হচ্ছে এই মাথার ক্ষেত্রে প্রচেষ্টা। প্রথম শ্রেণীর লিভারটা হচ্ছে আমাদের মাথার মধ্যে, মাথা এবং আমাদের এই যে প্রথম দিকের কশেরুকার মধ্যেকার যেই অবস্থানটা, এটা হচ্ছে প্রথম শ্রেণীর লিভার নীতি মেনে চলে। এরপরে আসি দ্বিতীয় শ্রেণী। দ্বিতীয় শ্রেণীতে হচ্ছে এক সাইডে পিভট, মাঝখানে ভার, এখানে হচ্ছে প্রচেষ্টা। এটা কি, এটা হচ্ছে মূলত আমি যদি আমার পায়ের আঙুলের উপরে দাঁড়িয়ে যাই, এখন আমি দাঁড়িয়ে গেলাম, এখন কি হচ্ছে, আমার পায়ের আঙুলের উপরে কি আমার পুরো বডির ভরটা না, পুরো বডির ভরটা যে আমি এখানে দিয়ে রাখছি, এবং আমি কি করছি, আমার আঙুল দিয়ে চেষ্টা করছি
আমার বডিটাকে কন্ট্রোল করতে, আমার আঙুলের মাথাটাকে কেন্দ্র করে কিন্তু আমার বডিটা নড়াচড়া করছে এখন। তার মানে আমার পায়ের আঙুলটা এখন পিভট হিসেবে কাজ করছে, এবং আমার যে পায়ের তালুটা সেখানে সরাসরি আমার বডির পুরোটা ওয়েট সেখানে কাজ করছে, তাই সেই অংশটা হবে হচ্ছে ভার। এবং আমার যেই পায়ের পিছনের পেশি, সেই পেশিটা কি করছে, আমার বডিটাকে ধরে রাখার চেষ্টা করছে। এই যে চেষ্টাটা করছে, পেশিগুলো প্রচেষ্টা করে যাচ্ছে, সেটাই হবে হচ্ছে প্রচেষ্টা। এবং এটা হচ্ছে দ্বিতীয় শ্রেণীর লিভার। এরপরে আসি হচ্ছে তৃতীয় শ্রেণীর লিভার। তৃতীয় শ্রেণীর লিভারের মধ্যে আমি দেখব এক পাশে পিভট, এক পাশে ভার, মাঝখানে হচ্ছে প্রচেষ্টা। এখন দেখো এটা কিভাবে হয়। আমাদের কনুইয়ের মধ্যে এখানে আমি আমার কনুইটাকে কেন্দ্র করে কি হাতটাকে ঘোরাতে পারছি চারপাশে, তার মানে এটা হচ্ছে একটা পিভট হিসেবে কাজ করছে। আমি যখন হাতে কিছু একটা তুলছি তখন কি ভার, আমি যখন কিছু একটা শক্তি দিয়ে তুলি তখন কি হয়, আমার এদিকের মাসেলটা শক্ত হয়ে যেতে থাকে না, তার মানে আমার এখানে মাসেলটায় তখন টান পড়ছে, প্রেশার পড়ছে, এবং এটা চেষ্টা করছে হাতটাকে সোজা ধরে রাখার। এজন্য তখন ওই অংশটা পেশিটা হয়ে যাবে প্রচেষ্টা, কনুইটা হয়ে যাবে আমার পিভট, এবং হাতের তালুর মধ্যে যাই রাখবো সেটা হয়ে যাবে হচ্ছে আমার ভার। তার মানে বডির মধ্যে আমরা 3 ধরনের লিভারের কার্যক্রম কিন্তু ইজিলি দেখতে পাচ্ছি। এরপরে আমরা যেই জিনিসটা জানবো সেটা হচ্ছে অস্থিভঙ্গ সম্পর্কে। আমাদের হাড় ভেঙে যাওয়ার ঘটনা কিন্তু অনেকেরই আমরা শুনে থাকি, এবং হাড় ভেঙে গেলে আমরা কি দেখি, হাড়টাকে সোজা করে রেখে বেঁধে রাখে এবং নড়াচড়া করতে দেয় না। কেন? যাতে করে সেটা আস্তে আস্তে রিপেয়ার্ড হয়ে যেতে থাকে, আস্তে আস্তে যাতে হাড়টা আগের অবস্থায় যেতে পারে। এখন অস্থিভঙ্গ কয়েক রকমের হতে পারে। যদি অস্থিটা ভেঙে বাইরে বের হয়ে না আসে তখন সেটাকে আমরা বলি বদ্ধ অস্থিভঙ্গ। এরপরে একটা আছে হচ্ছে মুক্ত ধরনের, সেটা হচ্ছে ভেঙে গেল এবং একটা অংশ হয়তো চামড়া ছিঁড়ে বের হয়ে আসছে, তখন আমরা বলি হচ্ছে মুক্ত ধরনের অস্থিভঙ্গ। আর যদি কোনো রোগের কারণে অস্থি ভেঙে যায় তখন সেটাকে আমরা বলি হচ্ছে জটিল অস্থিভঙ্গ। যেমন অস্টিওপোরোসিসের কারণে কিন্তু রোগীর অস্থি ভঙ্গুর অবস্থায় চলে যায় বেশি, তখন কিন্তু অস্থি মাঝখান দিয়ে রোগীর ভেঙে যেতে পারে, তখন সেটা হচ্ছে জটিল ধরনের অস্থিভঙ্গ। এখন অস্থিভঙ্গের ফলে কি কি হতে পারে, চামড়া ভেদ করে যখন অস্থিটা বাইরে বের হয়ে আসে তখন সেখানে অনেক ধুলাবালি ঢুকতে পারে বডির ভেতরে, ভাইরাস ব্যাকটেরিয়া আক্রমণ করতে পারে, সেখানে একটা ইনফেকশন হয়ে যেতে পারে। সেই জন্য অস্থি ভেঙে গেলে খুব দ্রুত সেটাকে ঢেকে ফেলতে হবে যাতে করে বাইরের জিনিসপত্র সেখানে আর প্রবেশ করতে না পারে, যদি চামড়াটা কেটে যায় তাহলে সেক্ষেত্রে। আচ্ছা, এরপরে আমরা যেই জিনিসটা একদম শেষে জানবো সেটা হচ্ছে যে অস্থিগুলো কিভাবে আসলে অস্থি সন্ধিগুলো কিভাবে আমাদের দেহের মধ্যে কাজ করে, কি কি ধরনের অস্থি সন্ধি আমাদের দেহের মধ্যে রয়েছে। এর আগে আমরা বল ও কোটর সম্পর্কে বলেছি, এখন আমরা জানবো হচ্ছে স্যাডল সন্ধি। স্যাডল যেই সন্ধিটা, এই সন্ধিটার মধ্যে বৈশিষ্ট্য কি, এটা হচ্ছে বৃদ্ধাঙ্গুলের কার্পাল, বৃদ্ধাঙ্গুলের কার্পাল এবং মেটাকার্পাল অস্থি সন্ধি। বৃদ্ধাঙ্গুলের যে কার্পালটা রয়েছে সেটা এবং যে মেটাকার্পাল, এই দুইটার মধ্যে কিন্তু এই সন্ধিটা স্যাডল সন্ধিটা আমরা দেখতে পাই, যেখানে মূলত দুটো হাড়ি নড়াচড়া করতে পারে। আমাদের কবজিটা নড়াচড়া করতে পারে, আবার এই মেটাকার্পালের অঞ্চলটাও কিন্তু নড়াচড়া করতে পারছে। আর কি রয়েছে, আর রয়েছে হচ্ছে রেডিয়াস এবং কার্পালের মধ্যে এক ধরনের বিশেষ সন্ধি রয়েছে। এই সন্ধিটা হচ্ছে উপবৃত্তাকার সন্ধি। উপবৃত্তাকার সন্ধিটা কি, উপবৃত্তাকার সন্ধির বৈশিষ্ট্য হচ্ছে এখানে একটা উপবৃত্তের মতো অংশ তৈরি হবে যেখানে আরেকটা অস্থির অংশ এসে বসে থাকবে। যেমন রেডিয়াসের মধ্যে একটা উপবৃত্তাকার অংশ থাকবে, কার্পালটা সেখানে থাকবে এবং কার্পালটা কিন্তু ঘোরাফেরা করতে পারছে। কার্পালটা কিন্তু আমি একটা অংশ কিন্তু এভাবে নাড়াতে পারছি, কয়েকটা দিকে কিন্তু আমি নাড়াতে পারছি, কয়েকটা অ্যাঙ্গেলে কিন্তু আমি নাড়াতে পারছি। এরপরে রয়েছে হচ্ছে সমতল সন্ধি। পাশাপাশি দুইটা অস্থির মধ্যে যদি মাঝখানে কোনো প্রকারের উঁচু নিচু অংশ না থাকে, যেমন আমরা টার্সালে দেখেছিলাম অস্থিগুলো পাশাপাশি, কার্পালে দেখেছি অস্থিগুলো পাশাপাশি, এদের মধ্যেও তো সন্ধি রয়েছে। এই সন্ধিটা হচ্ছে সমতল সন্ধি, একদম পাশাপাশি সোজাসুজি অবস্থান করবে তারা। এরপরে আমরা পিভট সন্ধি সম্পর্কে জানবো। পিভট সন্ধিটা হচ্ছে মূলত একটা
একটা অস্থির উপরে আরেকটা অস্থি ঘুরতে পারবে, যেমন আমাদের সার্ভাইকাল কশেরুকার এইখানের অংশটা আমাদের মাথাটা কিন্তু চারপাশে আমরা ঘোরাতে পারছি, এই অংশটা হচ্ছে পিভট অস্থিসন্ধি। পিভট ধরনের অস্থিসন্ধি সম্পর্কে জানা, এবং আরেকটা আমরা জানবো সেটা হচ্ছে কবজা ধরনের। কবজা জিনিসটা কি, আমরা দরজার মধ্যে যেরকম দেখি দরজাটা শুধু কি করে একভাবে এভাবে জাস্ট যেতে পারে, অন্যভাবে কিন্তু আর যেতে পারে না। কনুয়ের ক্ষেত্রে দেখো হাতটা আমি এভাবে জাস্ট দিতে পারছি, তার মানে এখানে হচ্ছে একটা কবজা সন্ধি আমরা দেখতে পেলাম। তার মানে আমরা কয়েকটা সন্ধি সম্পর্কেও জেনে গেলাম। তাহলে আমরা আজকে কি কি জানলাম? আমরা জানলাম অস্থি কি, তরুণাস্থি কি, কঙ্কালতন্ত্রের বিস্তারিত আমরা জেনেছি, এবং এরপর আমরা পেশি কি সেটা জানলাম, পেশি সম্পর্কে জানলাম, পেশিতে টান পড়ে, পেশি ধাক্কা দেয় না, এটা সম্পর্কে আমরা বুঝলাম। আমাদের দেহের কোন পেশিটা সংকুচিত হলে হাতের কোথায় সংকুচিত হলে বা কোথায় প্রসারিত হলে আমাদের হাতটা ভাঁজ হয় বা হাতটা ভাঁজ হয় সেটা সম্পর্কে আমরা জানলাম। এবং সবশেষে আমরা অস্থি সন্ধি সম্পর্কে জানলাম, অস্থি ভঙ্গ সম্পর্কে জেনে ফেললাম। তো এটাই ছিল আজকের ক্লাসের মূল আলোচনা। আশা করি তোমাদের কোনো প্রশ্ন যদি থাকে তোমরা আমাদেরকে কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারো। আশা করি চলন এবং অঙ্গ চালনার মধ্যে থেকে যদি কোনো প্রশ্ন আসে, যদি কোনো অবজেক্টিভ আসে, সেটা হোক অ্যাডমিশনে বা কলেজের পরীক্ষার ক্ষেত্রে, আশা করি তোমরা সেখানে খুব ইজিলি অ্যান্সারগুলো দিতে পারবে। থ্যাংক ইউ।